আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবাইকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। তোমরা পূর্বেই অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলে, আজকে রাত ঠিক 9টায় আমরা পদার্থবিজ্ঞানের উপর একটা ধামাকা ক্লাস নিয়ে উপস্থিত হব। ঠিক সময় মতো তোমাদের মুন্না ভাইয়া চলে আসছি ক্লাস নিতে। তো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে বলো যে সবকিছু পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদিও আমি একটু চেক করে নেই, শুরুতেই আমি একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই একসঙ্গে লাইভ ক্লাসটিতে উপস্থিত হয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। তো সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। অলরেডি যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করেন। আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসে ঢোকা মাত্রই ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে করে এই ক্লাসটা সবার কাছে পৌঁছাতে পারে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নিতে হবে, বিশেষ করে পদার্থবিজ্ঞানের, আজকে আমি পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে খুব সুন্দরভাবে দেখানোর ট্রাই করব। তো আজকের ক্লাসে যদি তোমরা A to Z অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকো, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কেমন পদার্থবিজ্ঞানের তা সম্পূর্ণরূপে বুঝতে পারবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করে পড়বা তোমরা খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করব। তো সবাই একটু বলো যে ভাইয়া আমার কথা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। মূলত আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশন অর্থাৎ লাস্ট যে 14-15 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই সেশনের আমরা পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব যেগুলো শর্ট সিলেবাসের আন্ডারে আছে। ঠিক আছে? সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। এই তো ইতিমধ্যেই তোমরা আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাচ্ছ। সো আমি একটু সময় দিয়ে নিব সবাইকে, আর 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসে কি পড়বো? আজকের ক্লাসে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা 14-15 সেশন অর্থাৎ লাস্ট যেবার ভর্তি পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করার ট্রাই করব এবং প্রশ্ন প্যাটার্নটা কিরকম, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে হবে কিভাবে, তা সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে? ওয়ালাইকুম আসসালাম নুরি। সো সবাই একটু যারা উপস্থিত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করে দাও। আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রশ্ন প্যাটার্ন কিরকম, প্রশ্নগুলো কিরকম হয়, তোমাদের মধ্যে অনেকেরই ধারণা যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কঠিন হবে নাকি সহজ হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি সহজ হবে একবারেই নাকি একটু স্ট্যান্ডার্ড থাকবে। আজকে একদম চুলচেরা বিশ্লেষণ করে সবকিছু A to Z বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে? সো সো সবাই চলে আসছো, সবাই দ্রুত চলে আসো এবং সবাই একটু বলো আমাকে যে ভাইয়া সবকিছু পারফেক্টলি তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা খুব দ্রুতই শুরু করবো ইনশাআল্লাহ। সো সবাই একটু আমাকে দ্রুত বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। ঠিক আছে? তো দেখো, সর্বপ্রথম যেই কথাটা তোমাদেরকে না বললেই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি একটা বিষয় পারো কিন্তু সঠিক সময়ের মধ্যে তুমি পারো কিনা ধরা বাঁধা। আলটিমেটলি একটা করে এমসিকিউ এর জন্য তুমি 40 সেকেন্ড বা 35 সেকেন্ড করে সময় পাবা। এই সময়ের মধ্যে সমাধান করতে পারো কিনা, এইটাই হচ্ছে ভর্তি পরীক্ষার মেইন বিষয়। ঠিক আছে? মোটামুটি সবাই পড়াশোনা করলে সবাই সব কনসেপ্ট গুলান সমাধান করতে পারে, কিন্তু চান্স পাইতে গেলে তোমাকে নির্ধারিত সময়ের মধ্যেই সকল কিছু উত্তর করে ফেলতে হবে। তো টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার না করতে পারলেও জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আগেও ক্যালকুলেটর ব্যবহার ছিল, এবারও কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যেগুলো হচ্ছে ক্যালকুলেশন পার্ট আছে, এগুলাতে তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশি একটা প্যারা খাইতে হবে না। তোমার যা সূত্র মনে রাখতে হবে, একটা প্রশ্ন কিভাবে কনসেপ্ট ওয়াইজ সমাধান করতে হবে, এটা তোমাকে ইনশিওর করলেই হবে। কারণ তোমার কাছে ক্যালকুলেটর আছে, হাতে ক্যালকুলেশন নিয়ে তেমন একটা প্যারা খাইতে হবে না, কারণ তুমি ক্যালকুলেটরে জাস্ট বসাই দিবা, ইনপুট দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? সো সবাই একটু বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই তো সবাই চলে আসছো, আস্তে আস্তে আমরা সবাই চলে আসতেছি। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। ক্লাস শুরু করার আগে আবারও বলতেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যেটা তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর। ঠিক আছে? তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। তো আমরা প্রথমেই যে প্রশ্নটা নিয়ে কথাবার্তা বলবো সেটা অলরেডি কোথায় কোথায় আসছিল ভাইয়া, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসা। আজকের ক্লাসে যতগুলো প্রশ্ন আমরা সমাধান করব সবগুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা লাস্ট ইয়ার অর্থাৎ 14-15 সালে পরীক্ষা হয়েছিল সেই ইয়ারের প্রশ্নগুলো আমরা দেখার ট্রাই করব। ঠিক আছে? তো দেখেন এখানে কি বলা আছে। দেখো, পদার্থবিজ্ঞানের প্রশ্ন তুমি হাতে পাওয়া মাত্রই তোমার হচ্ছে সর্বপ্রথম তাড়াহুড়া করা যাবে না, মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নের মধ্যে কি কি উপাদান দেওয়া আছে অর্থাৎ কি কি কিওয়ার্ড দেওয়া আছে সেগুলো একটু আইডেন্টিফাই করতে হবে এবং কি চাচ্ছে, কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আমরা
অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি, ভাই আমার তো সূত্র মনে থাকে কিন্তু আমার না ঝামেলা হয় যে কখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো এটাই বুঝতে পারি না। সো আজকের ক্লাসে আমি খুব সুন্দরভাবে দেখানোর ট্রাই করব যে ভাইয়া কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা তোমাকে আলটিমেটলি প্রশ্নই বলে দিবে, কিভাবে বুঝবা সেই কনসেপ্টটাই মূলত আজকে খুব সুন্দরভাবে দেখাই দিব। তো দেখেন এখানে আমাদের প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে আমরা পড়ি। কি বলা আছে, একটি পাথরকে আমাদের 4.9 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে, কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে, ঠিক আছে। সো এইটা আমাদের মূলত গতিবিদ্যা অধ্যায় থেকে আসছে। কোন অধ্যায় থেকে আসছে ভাইয়া? গতিবিদ্যা আমাদের অধ্যায় থেকে আসছে, ফিজিক্সের গতিবিদ্যা অধ্যায়। অথবা তোমার এটার সাথে কিন্তু তুমি বলতে পারো যে ভাই এটা এই কনসেপ্টটা অর্থাৎ প্রাসের কনসেপ্টটা আমাদের উচ্চতর গণিতেও আছে। সেই কোন অধ্যায়ে আছে সেটা? সেটা হচ্ছে সমতলে বস্তু কণার গতি। কি ভাইয়া? সমতলে বস্তু কণার গতি, বস্তু কণার গতি, ঠিক আছে। তো গতিবিদ্যাও এই কনসেপ্টটা আছে, সমতলে বস্তু কণার গতিও এই কনসেপ্টটা আছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই ফিজিক্সে তো গতিবিদ্যা অধ্যায়টা তো শর্ট সিলেবাসে নাই, তবুও কেন পড়াচ্ছেন আপনি? কারণ এটা তোমার গতিবিদ্যা থেকে না আসলেও সমতলে বস্তু কণার গতি কিন্তু শর্ট সিলেবাসে আছে। তো সমতলে বস্তু কণার গতি থেকেও আসতে পারে, ফিজিক্স অথবা ম্যাথ দুই জায়গায় এই প্রশ্নটা আসতে পারে। এবং তোমরা যদি বিগত কয়েক বছর তো হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হইলো, তাই না? তো তোমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখো, ওরা কিন্তু সব সময় বলে যে ভাই শর্ট সিলেবাস শর্ট সিলেবাস শর্ট সিলেবাস, তবুও ফুল সিলেবাস থেকে 2-3টা প্রশ্ন চলে আসে। সো শর্ট সিলেবাসের বাইরে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এই গতিবিদ্যা অর্থাৎ এই প্রাসের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অলরেডি কয়েকবার তুমি যদি রিসেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, যে এবার হচ্ছে শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে, সেবার কিন্তু শর্ট সিলেবাস বলা থাকলেও গতিবিদ্যা থেকে একটা করে প্রশ্ন দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই জন্য এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এটা খুব সুন্দরভাবে একটু বুঝতে হবে। এবং এটা কিন্তু উচ্চতর গণিতে সমতলে বস্তু কণার গতি থেকেও আসতে পারে। সো দেখেন আমাদের এখানে কি বলা ছিল ভাইয়া, একটা পাথরকে আমরা হচ্ছে 4.9 ms ইনভার্স 1 বেগে, অর্থাৎ আমাদের এটা আদিবেগের মান, আদিবেগকে আমরা ইউ দ্বারাও প্রকাশ করতে পারি, আবার ভি নট দ্বারাও প্রকাশ করতে পারি। ওকে, একই জিনিস। বেগে খাড়া উপরের দিকে, দেখেন এখানে কিন্তু একটা কিওয়ার্ড দেওয়া আছে ভাই, খাড়া উপরের দিকে। খাড়া উপরের দিকে মানে কি ভাইয়া? ধরো এখানে আমার একটা বস্তু ছিল, এটাকে আমি একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ আলফার মানটা কত দাঁড়াচ্ছে ভাই? খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 90 ডিগ্রি। তো এখানে কিন্তু থিটার মানটা ডিরেক্ট বলে নাই যে ভাই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি করে নিক্ষেপ করছে, তোমাকে একটু ঘুরাই দিছে, তোমাকে বলছে যে ভাই খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। কি ভাইয়া? খাড়া উপরের দিকে। তোমাকে বুঝতে হবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা মানেই আলফার মান কত? 90 ডিগ্রি। ওকে, নিক্ষেপ করা হলো। এখন কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে? অর্থাৎ তুমি যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, ধরো এখান থেকে নিক্ষেপ করলাম, এটা তো সারা জীবন আর উপরে উঠতেই থাকবে না, উঠতেই থাকবে না। কখন উঠতেই থাকবে? যখন আমরা যদি মুক্তিবেগ অর্থাৎ পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। যদি 1 সেকেন্ডে আলটিমেটলি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে যদি আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি, সেটা কিন্তু আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, সেটা কিন্তু আমাদের আলটিমেটলি একদম মহাকাশে চলে যাবে, ঠিক আছে। সো সেই কনসেপ্টটা না, আমাদের কি 4.9 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করছে, তার মানে এটা তো কখনোই উপরে উঠতেই থাকবে এরকম হবে না, এটা নির্দিষ্ট সময় পর আলটিমেটলি অবশ্যই আবার ব্যাক করে ভূপৃষ্ঠে ফিরে আসবে। সো এখন তোমাকে বের করতে বলছে যে ভাই এই যে এইটা মূলত কত সময় পর ফিরে আসবে, ঠিক আছে। এখন এই প্রাসের কনসেপ্টে দুইটা কনসেপ্ট আছে, সময় আছে দুই ধরনের, একটা হচ্ছে উড্ডয়নকাল, একটা হচ্ছে বিচরণকাল। সো আমি আগে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি, কখন উড্ডয়নকাল বের করতে হয়, কখন বিচরণকাল বের করতে হয়। সো আমি একটা প্রাস দিয়েই বুঝাই, চলো একটা প্রাস দিয়ে বুঝাই, তারপরে তোমরা নিজে থেকে অ্যান্সার করতে পারবা। তোমরা নিজে থেকে অ্যান্সার করতে পারবা, আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই। দেখো এই প্রশ্নটা আমি সমাধান করে দিব না, তোমরা নিজে থেকেই সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সো দেখেন আমরা ধরেন একটা প্রাস, এই প্রাসকে আমরা থিটা কোণে নিক্ষেপ করছি, ঠিক আছে। একটা প্রাসকে ভূমির সাথে থিটা কোণে নিক্ষেপ করে দিচ্ছি। দেখেন এখন এই প্রাসটা যখন আমি নিক্ষেপ করছি একদম শুরুতে, এইখান থেকে উঠে 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 আবার এইখানে চলে আসছে, তার মানে এই দেখেন এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? সর্বোচ্চ উচ্চতা, প্রাসের সর্বোচ্চ উচ্চতা। আমরা কি জানি? এটা প্রাসের সর্বোচ্চ উচ্চতা, তাই না? এটা কি ভাইয়া? প্রাসের সর্বোচ্চ উচ্চতা। তার মানে দেখেন এখন আমার এই প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, উঠার পরে আবার সর্বনিম্ন আমাদের আস্তে 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 নিচে নেমে গেছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ভাই আলটিমেটলি প্রাসের গতিপথ কেমন, এরকম থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে। প্রাসের গতিপথ কেমন? দেখেন এটা যেহেতু আলটিমেটলি আমাদের প্যারাবোলা, তার মানে এখানে অবশ্যই অবশ্যই দ্বিমাত্রিক। তো আমরা এখানে যদি এইখানে কল্পনা করি দুইটা অক্ষ পাবো, সেটা হচ্ছে আমাদের ভিএক্স এবং ভিওয়াই, আনুভূমিক বেগ এবং উলম্ব বেগ আমরা পাবো। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভাইয়া প্রাসের গতিপথ কেমন, প্রাসের গতিপথ কেমন, তাহলে দ্বিমাত্রিক। এটা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল। তাহলে প্রাসের গতিপথ দেখো, আমি কিন্তু প্রশ্ন সমাধানের পাশাপাশি তোমাদের এই প্রশ্ন থেকে আরো কিভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে ওই জিনিসগুলো সুন্দর করে নোট করে দিব। তো যেগুলো বিষয়ে নোট করে দিব সেগুলো সুন্দর মতো মাথায় রাখার ট্রাই করবে, কারণ যেগুলো নোট করবো এখান থেকে দেখবে যে হুবহু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমন পেয়ে যাইতে পারো। ওকে, সো আমরা কি শিখলাম যে ভাইয়া প্রাসের গতিপথ, প্রাসের
প্রাসের গতিপথ, প্রাসের গতিপথ। সো প্রাসের গতিপথটা কেমন? দ্বিমাত্রিক। প্রাসের গতিপথটা কেমন? দ্বিমাত্রিক। প্রাসের গতিপথটা কেমন ভাইয়া? দ্বিমাত্রিক। এটা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল একবার। ওকে, এখন যদি আমি বলি যে ভাই প্রশ্নটা ধরো একটু চেঞ্জ করে দিলাম যে ভাই প্রাসের গতিপথ সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক? প্রাসের গতিপথ সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক? একটু আমাকে বলো দেখি, একটু চেষ্টা করে দেখি পারো কিনা, যে ভাইয়া প্রাসের গতিপথ সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক? প্রাসের গতিপথটা সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক হবে? একটু চেষ্টা করে দেখি। প্রাসের গতিপথটা সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক হবে? দেখেন সর্বোচ্চ উচ্চতায় কোথায়, এই যে এটাই তো আমাদের সর্বোচ্চ উচ্চতায়। তোমাকে যদি বলে ভাই সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ, তখন কিন্তু হবে একমাত্রিক। কেন একমাত্রিক? কেন একমাত্রিক সেই কনসেপ্টটা চলো আগে বুঝি। প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিপথটা কেমন হবে? একমাত্রিক। কেন? কারণ আমাদের এইখানে কিন্তু ভিওয়াইটা অর্থাৎ উলম্ব উপাংশের মান শূন্য হয়, এই জন্যই কিন্তু প্রাসটার উপরের দিকে উঠতে পারে না, প্রাসটার উপরের দিকে উঠতে পারে না। ঠিক আছে, সো যদি প্রাসের গতিপথ সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ ভিওয়াই অর্থাৎ উলম্ব বেগটা শূন্যই না হতো, এটা কিন্তু সবসময় উঠতেই থাকতো, উঠতেই থাকতো, নামার কার কোনো নামগন্ধ থাকতো না। কিন্তু বিষয়টাতে এমন হয় না। ঠিক আছে, বিষয়টা কি, আমরা প্রাসকে নিক্ষেপ করি, এভাবে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার আস্তে 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 নিচের দিকে নেমে যায়। তার মানে আমার প্রাসের গতিপথটা সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক? একমাত্রিক। কেন? কারণ আমাদের কি ভাইয়া, কারণ আমাদের যে ভিওয়াই অর্থাৎ উলম্ব বেগটা কিন্তু শূন্য হয়ে যায়, এই জন্য আলটিমেটলি আস্তে আস্তে আর উপরে ওঠে না, আস্তে আস্তে নিচে নেমে যায়। ঠিক আছে, সো বুঝতে হবে, তোমাকে প্রশ্ন বুঝতে হবে যে ভাই সর্বোচ্চ উচ্চতায় বলছে নাকি খালি গতিপথ বলছে। খালি গতিপথ, প্রাসের গতিপথ বললে একমাত্রিক, আবার যদি বলে সর্বোচ্চ উচ্চতায় কয় মাত্রিক? দ্বিমাত্রিক। এখন তোমাদের একটা ভুল মিসকনসেপশন আছে এখানে যে ভাই প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতি শূন্য, এটা অনেকেই মুখস্থ করো, কিন্তু এটা টোটালি রং। এটা টোটালি রং ভাইয়া। প্রাসের সর্বোচ্চ উচ্চতায় গতিপথ শূন্য না, বা গতি শূন্য না। গতি কোন গতি শূন্য? আমাদের উলম্ব গতিটা শূন্য, উলম্ব উপাংশ, উলম্ব বেগটা কিন্তু শূন্য। কিন্তু এই যে ভিএক্স আনুভূমিক বেগ, কি ভাইয়া? ভিএক্স বা আনুভূমিক বেগ, এটা আনুভূমিক বেগ কিন্তু থেকেই যায়, এই আনুভূমিক বেগটা কিন্তু থেকে যায়, এই আনুভূমিক বেগের কারণেই কিন্তু আস্তে 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 নিচে নামে। যদি আনুভূমিক বেগ না থাকতো তাহলে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে আটকায় থাকতো, এটা তো কখনোই সম্ভব হয় না, তাই না? সো আস্তে আস্তে নিচে নামে কোন বেগের কারণে? আনুভূমিক বেগটা যেহেতু থেকে যাচ্ছে, সো আনুভূমিক বেগের কারণেই কিন্তু আনুভূমিক উপাংশের বেগটার কারণেই নিচের দিকে নামতেছে। ওকে, সো আমি খুব সুন্দরভাবে কনসেপ্টগুলো বুঝাচ্ছি, একটু সুন্দরভাবে বুঝো, তাহলে এই প্রশ্ন যেমনি ঘুরাই পেঁচে আসুক না কেন তুমি পারবা। এখন দেখো, আমি বলছিলাম যে ভাই প্রাসের ক্ষেত্রে সময় কয় ধরনের থাকে? প্রাসের ক্ষেত্রে সময় থাকে দুই ধরনের। প্রাসের ক্ষেত্রে সময় কয় ধরনের ভাই? দুই ধরনের। সময়টা কত? সময় থাকে দুই ধরনের। এক নাম্বারটা হচ্ছে উড্ডয়নকাল, উড্ডয়নকাল, উড্ডয়নকাল। আর একটা কি ভাইয়া? দুই নাম্বারটা হচ্ছে বিচরণকাল। দুইটাই সময়, বিচারণকাল। এখন উড্ডয়নকাল কি জিনিস আর বিচরণকাল কি জিনিস? উড্ডয়নকাল কি জিনিস আর বিচরণকাল কি জিনিস, এই জিনিসটা একটু চলো বুঝি আমরা। এই জিনিসটা চলো আমরা একটু বোঝার ট্রাই করি। উড্ডয়নকাল কি জিনিস আর বিচরণকাল কি জিনিস, ঠিক আছে? তো এখন এই উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে কি, যে ভাই এই সর্বনিম্ন পয়েন্ট থেকে সর্বোচ্চ বিন্দুতে ওঠা, এটাকে বলা হয় উড্ডয়নকাল, অর্থাৎ এটাকে ছোট হাতে টি দ্বারা প্রকাশ করা হয়। অথবা সর্বোচ্চ পয়েন্ট থেকে সর্বনিম্ন পয়েন্টে আসা বা নিচের দিকে নেমে আসা, এটাকে বলা হয় কি ভাইয়া? ছোট হাতের টি, উড্ডয়নকাল। মানে হয় ওঠার সময় ওঠা, অথবা নামার সময়টাকে আমরা শুধুমাত্র নামা। হয় সর্বনিম্ন পয়েন্ট থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠায় কত সময় লাগবে, এটাকে বলা হয় উড্ডয়নকাল। বা সর্বোচ্চ পয়েন্ট থেকে আমাদের ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে, এটাকে বলা হয় উড্ডয়নকাল। তার মানে ওঠা বুঝাবে, নতুবা আমাদের কি নামা বুঝাবে। আর বিচরণ কালটা কি ভাই? বিচরণ কালটা হচ্ছে ওঠা প্লাস নামা, মানে প্রাসটা কতটুকু শূন্য অবস্থান করছে, ওঠা প্লাস নামা দুইটাই মিলে। আর এটা কিন্তু কি ছিল? উড্ডয়ন কাল, সেটা কিন্তু শুধুমাত্র ওঠা ছিল বা শুধুমাত্র নামা ছিল। ঠিক আছে, আর এই বিচরণ কালকে, এই পুরো সময়টাকেই বোঝাচ্ছে বিচরণ কাল। আর এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। কি ভাইয়া? এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। সো বুঝে গেল? সবাই একটু বলেন দেখি যে উড্ডয়ন কাল আর বিচরণ কাল, প্রাসের এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? দুইটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন এই প্রশ্নটা পড়ে আপনাদের কি মনে হচ্ছে, এখানে কি বের করতে বলছে, উড্ডয়নকাল নাকি বিচরণকাল? সবাই একটু কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের কি মনে হচ্ছে এখানে। আপনাদের কি মনে হচ্ছে এই প্রশ্নটা পড়ে আমরা কি বুঝতেছি, যে ভাই উড্ডয়নকাল বোঝাচ্ছে নাকি বিচরণকাল বোঝাচ্ছে? উড্ডয়নকাল বোঝাচ্ছে নাকি বিচরণকাল বোঝাচ্ছে? একটু আমাকে অ্যান্সার করার ট্রাই করেন দেখি, একটু অ্যান্সার করার ট্রাই করেন যে ভাই এটা কি উড্ডয়নকাল নাকি বিচরণকাল। না পারলে বইলো, ঠিক আছে? যদি তোমরা অ্যান্সার করতে না পারো তাহলে বলবা যে ভাই অ্যান্সার করতে পারতেছি না, আপনি একটু বলে দেন। তাহলে ক্লাসটা তোমরা যত কোঅপারেট করবে ভাইয়াকে, তাহলে অত সুন্দরভাবে আমি ডেলিভার করতে পারবো। ওকে, সো নাই পারতে পারো একটা জিনিস, অবশ্যই অবশ্যই ভাইয়াকে জানাবা সেটা, ঠিক আছে? তো সবাই একটু চেষ্টা করেন দেখি যে ভাই এটা উড্ডয়নকাল বোঝাচ্ছে নাকি বিচরণকাল বোঝাচ্ছে। এটা উড্ডয়নকাল বোঝাচ্ছে নাকি বিচরণকাল বোঝাচ্ছে? একটু চেষ্টা করেন দেখি ভাইয়া, এটা উড্ডয়নকাল বোঝাচ্ছে নাকি বিচরণকাল বোঝাচ্ছে। দেখেন এখানে কিন্তু বলছে যে ভাই কত সেকেন্ড পর পাথরটি ভূপৃষ্ঠে ফিরে আসবে, তার মানে নিক্ষেপ করছি তারপরে কত সেকেন্ড পর ভূমিতে ফিরে আসবে, তার মানে নিক্ষেপ করা থেকে শুরু করে ভূমিতে আসা পর্যন্ত এই পুরো সময়টাকে কি বলা হয়? বিচরণকাল। তার মানে তোমাকে বুঝে নিতে হবে
যে ভাই এটা কি বোঝাচ্ছে? বিচরণকাল বোঝাচ্ছে। বিচারণকাল কি ভাইয়া? প্রশ্নে আমরা কি পাবো? বিচারণকাল বোঝাচ্ছে। এটা তোমাকে আমরা কনসেপ্টটা খুব সুন্দর মতো বুঝাই দিলাম। এখন উড্ডয়নকালের সূত্র কি আর বিচারণকালের সূত্র কি? দেখেন, উড্ডয়নকাল অর্থাৎ ওঠা অথবা নামার সূত্রটা হচ্ছে যে টি ইকুয়াল টু আমাদের ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে উড্ডয়নকাল, অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে ওঠা বা সর্বোচ্চ পয়েন্ট থেকে নিচে নামার যে সময়টা সেটাকে বলা হয় উড্ডয়নকাল, টি ইকুয়াল টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। আবার বিচরণকালটা কি? যেটা আমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর আমরা যে সূত্র দিয়ে করবো, যেহেতু এখানে বিচরণকাল বলতেছে, তো বিচরণকালের নির্ণয়ের সূত্র কি ভাই? টি ইকুয়াল টু আমাদের টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে কি আমাদের বিচরণকাল। দেখেন, এখন আমাকে একটু বলেন তো দেখি যে ভাই এই যে উড্ডয়নকালের দ্বিগুণটায় বিচারণকাল না? কারণ এইখান থেকে অর্ধেক সময়টাকে বলতেছি উড্ডয়নকাল, এইখান থেকে অর্ধেক সময়টাকে বলতেছি উড্ডয়নকাল, তাহলে এই পুরো সময়টা কত হবে? এই উড্ডয়নকালের দ্বিগুণ। এই জন্যই কিন্তু আমরা এখানে কি করি? এই জন্যই আমরা কিন্তু দেখো এখানে 2 দ্বারা গুণ করে দিয়েছি। সূত্র ভাইয়া একই, যে ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি, আর এখানে জাস্ট একটা 2 গুণ হয়েছে। 2টা কেন গুণ হয়েছে সবাই বুঝতে পারলাম আমরা? সবাই একটু বলো দেখি যে ভাইয়া বুঝতে পারলাম কিনা। দেখেন, এখানে 2 কেন গুণ করছি? কারণ উড্ডয়নকালের দ্বিগুণটাই কিন্তু বিচরণকাল, তাই না? তো এখন আমাদের এই সূত্র দিয়ে সমাধান করে ফেলতে হবে। তো দেখেন, এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি যে ভাইয়া 2 ইন্টু ভি নট এর মান কত, অর্থাৎ আদিবেগের মান কত ভাইয়া? এই যে ভি নট বাই ইউ একই জিনিস, 4.9। সো 4.9 বসাই দেই আমরা, ডিভাইডেড বাই আমাদের হচ্ছে সাইন আলফা। দেখেন, সাইন আলফার মান কত? 90 ডিগ্রি। তার মানে এখানে সাইন যদি আমরা 90 ডিগ্রি বসাই দেই, সাইন 90 ডিগ্রি মানে 1, সো এটা পুরোটাই ফিনিশ হয়ে যাবে। আর জির মান হচ্ছে 9.8। তাহলে দেখেন, এটা তো পুরোটাই ফিনিশ হয়ে গেল কারণ এটার মান 1। তাহলে 9.8 আর আচ্ছা আলটিমেটলি হচ্ছে 4.9 এর ডাবল কিন্তু 9.8। তাহলে এটাকে হাতে ক্যালকুলেশনই করা যায়, এটাকে ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নেই, এটা এমনি করা যায় হাতে ক্যালকুলেশন। দেখো, এটাকে কাটাকাটি করলে 2 আসবে, আর এই 2 আর এই 2 কাটা, তার মানে আমাদের বড় হাতের টির মান কত আসতেছে? 1 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নের এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। তাহলে দেখেন, আমাদের কোনটা হচ্ছে? এ নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বারটা নাকি ডি নাম্বারটা? সবাই একটু চোখের পরীক্ষা দিয়ে দাও তো সোনামণিরা, সবাই একটু চোখের পরীক্ষা দাও যে ভাই আমাদের কোনটা রাইট অ্যান্সার। দেখি তোমরা মাঝে মাঝে আমরা কি দৃষ্টিভ্রমের কারণে দেখি একটা দাগাই একটা, এই জন্য মাঝে মাঝে আমি কিন্তু তোমাদের চোখের পরীক্ষা নিব যে দেখো আলটিমেটলি উত্তরটা খুঁজে বের করো। 1 সেকেন্ড কোথায় আছে? সবাই একটু উত্তরটা খুঁজে বের করার ট্রাই করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তরটা বের করার ট্রাই করো। ভাইয়া ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ, ক্লাস তো রেগুলার হচ্ছে, ঠিক আছে। সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে কিন্তু প্রতিদিন রেগুলার ক্লাস হচ্ছে, ফ্রি লাইভ ক্লাস হচ্ছে। সো রেগুলার ক্লাস হবে। সো সবাই একটু উত্তর করো, কোনটা হবে রে? কোনটা হবে? এই তো পরি অ্যান্সার করে ফেলছো, ইশরাত জাহান পরি অ্যান্সার করে ফেলছো ডি নাম্বারটা, অর্থাৎ ঘ নাম্বার। হ্যাঁ, এই তো 1 নাম্বারটা, 1 সেকেন্ড কোথায় আছে? ঘ নাম্বারটা। সো ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই এখন একটু বলেন দেখি যে এই কনসেপ্টটা 100% ক্লিয়ার কিনা। আমরা কি নেক্সট প্রশ্নে চলে যাব? সবাই একটু বলেন যে ভাইয়া আমরা এই কনসেপ্টটা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া এই কনসেপ্টটা আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, দ্রুত সবাই একটু বলেন এই কনসেপ্টটা আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, দ্রুত। এই তো নন্দিতা অ্যান্সার করে ফেলছো, হ্যাঁ ঘ নাম্বার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সো চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা কোথায় আসছিল? এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারই প্রশ্ন, 14-15 সেশন, লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল সেইবারের প্রশ্ন কিন্তু। তো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, এই তো আমরা খাদিজার অ্যান্সার দেখতে পাচ্ছি, ঘ নাম্বার, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখেন নেক্সট প্রশ্ন, এটাও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা কত সালের প্রশ্ন ভাইয়া? 14-15 সালের প্রশ্ন। আজকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়েই আমরা পুরো ক্লাসটা সাজাইছি। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন, সহজ হবে নাকি কঠিন হবে, আজকে কিন্তু পুরাটাই অ্যানালাইসিস করে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দেওয়া হবে। সো দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের একটা নিয়ম বা একটা কনসেপ্ট আছে যে তোমার মাত্রা বা একক থেকে একটা প্রশ্ন পাবাই ফিজিক্সে, মাত্রা বা একক থেকে একটা প্রশ্ন পাবা। দেখো এখান থেকে মাত্রা থেকে প্রশ্ন আসছে যে ভাই নিচের কোনটি টর্কের মাত্রা, নিচের কোনটা টর্কের মাত্রা। এখন টর্ক কি জিনিস? মাত্রা। আলটিমেটলি দেখো মাত্রা কিন্তু মাত্রা বা একক যাদের মুখস্থ থাকে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের মুখস্থ বিদ্যা ভালো, ভাইয়া তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমরা যারা নর্মাল মানুষ আছি, আমার তো মনে থাকে না, আমাদের অন্যান্য বাচ্চা কাচ্চার তো ভাই মুখস্থ থাকে না, আমাদের তো মুখস্থ বিদ্যা বেশি একটা ভালো না। সো মাত্রা একক কিন্তু মুখস্থ রাখতেই হবে, বিষয়টা এমন না। তুমি সূত্র থেকে তুমি মাত্রা একক আনতে পারবা, খুবই ইজি। সূত্র থেকে যে কোনো কিছুর মাত্রা একক তুমি সূত্র থেকে আনতে পারবা, সেটাই আমি তোমাদেরকে ভেঙে ভেঙে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব আজকে, ঠিক আছে। সো দেখেন এখানে কি বলছে ভাই? টর্কের মাত্রা। এখন টর্কটা কি জিনিস? টর্কটা কিছুই না, আমরা রৈখিক বলকে কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি না, এফ ইকুয়াল টু এম এ। টর্কটা হচ্ছে
কৌণিক বল। কৌণিক বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘূর্ণায়মান থাকবে তখন যে বলটা কাজ করবে সেটাকে আমরা টর্ক বলবো, অর্থাৎ ঘূর্ণন বলটাই হচ্ছে টর্ক। এই টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়, টর্ককে টাও। এটা কোন অধ্যায়ে আছে? নিউটনিয়ান বলবিদ্যায় আছে। কোন অধ্যায়ে আছে ভাই এই কনসেপ্টটা? নিউটনিয়ান বলবিদ্যায় আছে। নিউটনিয়ান বলবিদ্যায় পুরো কনসেপ্টটাই কিন্তু কেন্দ্রমুখী, পুরো পার্টটাই আছে কিন্তু, অর্থাৎ কৌণিক অংশটা আছে কিন্তু, রৈখিক অংশ এবং কৌণিক অংশ আছে। এটা কৌণিক অংশ আসা একটা কনসেপ্ট, ঠিক আছে? সো আমরা আলটিমেটলি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের কোর্সটা আছে, এই কোর্সে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে আমরা কিন্তু বেসিক যখন ক্লাস নিব, এগুলো প্রত্যেকটাই আমরা বেসিক কনসেপ্ট গুলো সুন্দর মতো বুঝাই দিব, ঠিক আছে? সো দেখেন, এই টর্ককে কি বলা হয়? টাও বলা হয়। টর্ককে কি বলা হয়? টাও বলা হয়, ঠিক আছে? টর্কের টাও বলা হয়। তাহলে টাও এর সূত্রটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সেটা হচ্ছে আর ক্রস এফ। আর ক্রস এফ, ঠিক আছে? আর ক্রস এফ। টাও ইকুয়াল টু কি ভাইয়া? আর ক্রস এফ। টাও ইকুয়াল টু কি ভাইয়া? আর ক্রস এফ। এই সূত্রটা তোমাকে না মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আমি আগে প্রশ্নটা সমাধান করাই নেই, তারপরে তোমাদের এই সূত্রটা মনে রাখার জন্য একটা ট্রিক শিখাই দিব। এটা মুখস্থ করতে হয় না, এটা এমনিতেই মনে রাখা যায়। আমি একটু পরে আসতেছি সেটা আগে। তার মানে এটা সূত্রটা মনে রাখতে হবে, ডিরেক্ট সূত্র মনে রাখতে হবে। এখন দেখো সূত্র থেকে আমরা কিভাবে মাত্রা একক আনতে পারবো সেটা একটু তোমাদেরকে দেখাই। সো দেখেন, এই যে এফ 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 এর একক কি ভাই? এফ এর একক কি? নিউটন না? বলের একক কি? নিউটন। আর আর মানে দূরত্বের একক কি? মিটার। তার মানে এটার একক কি পাবো? টর্কের একক। যেহেতু মাত্রা আসছে, বাট আমরা একক মাত্রা দুইটাই কনসেপ্ট ক্লিয়ার করে দিব, কারণ এটার অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা টর্কের একক অনেকবার আসছে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আসতে পারে। সো এটা কি পাইলাম ভাইয়া? একক পাইলাম, একক পাইলাম, ঠিক আছে? এখন মাত্রাটা আসো, যে ভাই এখানে আর, আর মানে দূরত্বের মাত্রা কি? লেন্থ, বড় হাতের এল। তার মানে এল ক্রস আমাদের কি ভাই? এফ। এফ এর মাত্রাটা কি ভাই? বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স টু। এম এল টি ইনভার্স টু। এম এল টি ইনভার্স টু, ঠিক আছে? সো এখন ইন টোটাল যদি আমরা করি, যে দেখো এইখানে একটা এল, এখানে একটা এল, তাহলে দুইটা এল হয়ে গেল না? তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আমরা মাত্রাটা কি পাইলাম? টর্কের মাত্রাটা পাইলাম ভাইয়া, যে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা কি পাইলাম? মাত্রা পাইলাম। সো দেখো তো, চোখের পরীক্ষা দিয়ে দাও বাচ্চারা, যে কোনটা রাইট অ্যান্সার হবে। সবাই একটু খুঁজে বের করো, কারণ এখানে না তোমরা অনেকেই দেখতে ভুল করো যে কোনটার উপরে পাওয়ার আছে, অর্থাৎ টি স্কোয়ার কোথায়, আর কোথায় ইনভার্স আছে, অর্থাৎ টি ইনভার্স টু, অর্থাৎ আলটিমেটলি পাওয়ার গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সো দেখো তো কোথায় রাইট অ্যান্সারটা আমাদের আছে, সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো দেখি কোথায় রাইট অ্যান্সার আছে। সবাই একটু উত্তর করার ট্রাই করো। আমার কি লেখা তোমাদের ধরতে অসুবিধা হয়? আজকে স্লাইডটা নীল বানাই ফেলছে তো, সো আলটিমেটলি ঝামেলা। সবাই একটু বলো যে আমার লেখা যদি ধরতে অসুবিধা হয় তাহলে আমি কালার চেঞ্জ করবো, ঠিক আছে? কালার চেঞ্জ করার প্রয়োজন হলে আমাকে বলিও, কালার চেঞ্জ করার প্রয়োজন হলে আমাকে বলবা, ঠিক আছে? একটু মনে হয় অসুবিধা হচ্ছে তোমাদের, তাই না? কালার চেঞ্জ করার প্রয়োজন হলে আমাকে বলিও একটু। আচ্ছা, এই তো অ্যান্সার করে ফেলছো, লিজা অ্যান্সার করে ফেলছো, পরি অ্যান্সার করে ফেলছো, তারপরে হচ্ছে নন্দিতা অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি নাম্বারটা। হ্যাঁ দেখো, আমাদের বি নাম্বারটা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। সো বি নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কি ভাইয়া? আমাদের বি নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। এখন মাত্রা একক থেকে একটা জোস একটা কনসেপ্ট শিখাবো তোমাকে, সবাই একটু নোট করে নিবা। সেটা কি ভাইয়া? দেখো, এই নোটটা তোমাকে মনে রাখতে হবে। তোমরা একটু আমাকে বলো দেখি, যে মাত্রা কি চেঞ্জ হইতে পারে নাকি একক চেঞ্জ হইতে পারে? কোনটা? মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? বিভিন্ন কন্ডিশন ভেদে একটু ট্রাই করে দেখি ভাইয়ারা, যে বিভিন্ন কন্ডিশন ভেদে মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? বিভিন্ন কন্ডিশন ভেদে মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? একটু চেষ্টা করে দেখি ভাইয়ারা, বিভিন্ন কন্ডিশন ভেদে মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? হ্যাঁ, আমি কালার চেঞ্জ করছি, ঠিক আছে? কালার চেঞ্জ করছি নন্দিতা, এখন আই গেস দেখা যাবে। দেখো এই কালারটা দেখা যাচ্ছে। সো বিভিন্ন কন্ডিশন ভেদে মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? একটু চেষ্টা করে দেখি ভাইয়ারা, বিভিন্ন কন্ডিশন ভেদে মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? বিভিন্ন কন্ডিশন ভেদে মাত্রা চেঞ্জ হয় নাকি একক চেঞ্জ হয়? দেখো এটা একটু নোট করে নিবা, যে ভাইয়া মাত্রা, এই মাত্রা কিন্তু জীবনেও চেঞ্জ হয় না, মাত্রা ফিক্সড, মাত্রা ফিক্সড। বাট একক, একক বিভিন্ন সূত্র ভেদে বা বিভিন্ন কন্ডিশন ভেদে এটা কিন্তু চেঞ্জ হয়। একক বিভিন্ন কন্ডিশন ভেদে বা বিভিন্ন সূত্র ভেদে এটা কিন্তু ভাইয়া এককটা কিন্তু চেঞ্জ হয়। এককটা কিন্তু ভাইয়া চেঞ্জ হয়, কিন্তু মাত্রা জীবনেও চেঞ্জ হয় না, মাত্রা জীবনেও চেঞ্জ হয় না, ঠিক আছে? তো দেখেন দেখেন এই টর্কের একক পাইছি কি? নিউটন মিটার না? এটা বাদ দিয়ে আরো একক হইতে পারে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ভাই এই আর এর একক তো মিটার, আবার এফ কে ভাঙাইলে আমরা কি পাই? এম এ পাই না? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম এর একক কি ভাইয়া? কেজি। এম এর একক কি? কেজি। ভরের একক কেজি। আর এর একক কি? এম এস ইনভার্স টু, তাই না? ত্বরণের একক এম এস ইনভার্স টু। সো এটাকে যদি আমি ইন টোটালি লিখি, দেখেন এম দুইটা হয়ে গেছে, তার মানে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। এটাও কিন্তু আমাদের একটা টর্কের একক, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের টর্কের একক। তুমি বিভিন্ন কন্ডিশন ভেদে বা সূত্র ভেদে একক বিভিন্ন রকম হইতে পারে, বাট একক চেঞ্জ হইতে পারে। একক কিন্তু চেঞ্জ হয়, একক চেঞ্জ হয়, কিন্তু মাত্রা জীবনও চেঞ্জ হবে না। এই যে মাত্রাটা কি পাইছি ভাইয়া? মাত্রা দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এই মাত্রা জীবনও চেঞ্জ হবে না, মাত্রা জীবনও চেঞ্জ হবে না, মাত্রা ফিক্সড। একক বিভিন্ন কন্ডিশন ভেদে বা বিভিন্ন সূত্র ভেদে চেঞ্জ হইতে পারে। ওকে, বুঝা গেছে? সবাই একটু বলো তো দেখি,
আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। আরো একটা জিনিস শিখাই, দেখো তুমি ফিজিক্সে যত মাত্রা শিখবা, তুমি প্রত্যেকটা যেটারই মাত্রা শিখো না কেন, প্রত্যেকটা মাত্রা থেকে আবার একটা করে একক আনা যায়। দেখো এই মাত্রা থেকে আমি একটা একক আনতে পারবো। দেখেন এখানে কি আছে ভাই? এম। এম মাস মানে ভর, ভরের একক কি ভাই? কেজি। ভরের একক কি? কেজি। আবার এখানে লেন্থ, লেন্থের একক কি ভাই? মিটার, তার মানে মিটার স্কোয়ার বসাই দিলাম। আর টি, টি ফর টাইম, টাইমের একক কি? সেকেন্ড, তার মানে সেকেন্ড ইনভার্স 2। দেখছো এটা একটা একক যেটা অলরেডি আমরা আগেই নির্ণয় করছি। তো দেখেন প্রত্যেকটা মাত্রা থেকে আপনি একটা করে একক আনতে পারবেন, প্রত্যেকটা মাত্রা থেকে একটা করে একক আনতে পারবেন। বুঝা গেল? প্রত্যেকটা মাত্রা থেকে আপনি একটা করে একক আনতে পারবেন। সো সবাই ক্লিয়ারলি বুঝলাম কিনা? সবাই একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো। এখন দেখো আমরা যে এই সূত্র মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে দিতে চাইছিলাম, সেটা একটু আমি তোমাদেরকে সুন্দর মতো দিয়ে দিই, ঠিক আছে? সো দেখেন আমি আগে তোমাদেরকে একটু রৈখিক আর কৌণিক ব্যাপারটা বুঝাই নিই, যে ভাইয়া রৈখিক আর কৌণিক ব্যাপারটা কেমন হয়। রৈখিক আর কৌণিক ব্যাপারটা কেমন হয় দেখেন, রৈখিক বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, আর কৌণিক বলকে এটা কি হয়ে যায়? এটাই টাও হয়ে যায়। দেখেন রৈখিক আর কৌণিক সূত্র কিন্তু আলাদা না, জাস্ট প্রতীক আলাদা। সূত্র আলাদা আলাদা ভাবে মুখস্থ করার দরকার নাই ভাই, সূত্র আলাদা আলাদা ভাবে মুখস্থ করার দরকার নেই। টেকনিক শিখাই দিয়ে দেখো আজকের পর থেকে রৈখিক কৌণিক আলাদাভাবে সূত্র মুখস্থ করা লাগবে না। তোমার রৈখিক সূত্র মনে আছে, তুমি ওইখান থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা। তো দেখেন এফ, এফটাকে বলা হয় টাও। আবার পি ভরবেগকে বলা হয় ভাইয়া কি? ভরবেগকে বলা হয় হচ্ছে এল, ভরবেগকে বলা হয় এল, ঠিক আছে? আবার এ কে বলা হয় কি? ত্বরণকে বলা হয় আলফা। এখানে কৌণিকে আলফা হয়ে যায়। যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবা। দেখো এফ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ, তাই না? এখন যদি বলে যে ভাই কৌণিক বল বের করো, টর্ক, টর্কের আরো একটা সূত্র আছে। দেখেন এফ কে আমরা টাও দ্বারা প্রকাশ করলাম, আর এখানে দেখো ভরটাকে এম দ্বারা প্রকাশ করা রৈখিকে, আর এখানে ভরটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো দেখেন এখানে টাও ইকুয়াল টু আই আলফা, এটাও কিন্তু একটা সূত্র। দেখছেন আমরা রৈখিক আর কৌণিক সূত্রটা কিন্তু আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। টাও ইকুয়াল টু আই আলফা এটা তোমাকে আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। তুমি এফ ইকুয়াল টু এম এ থেকেই বের করতে পারবা। তুমি জাস্ট রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা। রৈখিক আর কৌণিক সূত্র একই, জাস্ট আমাদের কি প্রতীক আলাদা, প্রতীক আলাদা। রৈখিকে একটা প্রতীক দিয়ে ব্যবহার করা হয়, কৌণিকে একটা প্রতীক দিয়ে ব্যবহার করা হয়। বুঝলাম? সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা। এখন এখন কালার নিয়ে সমস্যা ভাইয়া? লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখনো কালার নিয়ে সমস্যা। স্লাইডটা আজকে হচ্ছে, দেখেন তো সাদা কালার কি বোঝা যায়? সাদা কালার, সাদা কালারটা আই গেস ঝামেলা হওয়ার কথা না। সাদা কালারটা দেখেন তো দেখি ভাইয়া, সাদা কালার ভাইয়া স্পষ্ট দেখা যাচ্ছে না আমার। আচ্ছা হ্যাঁ আমি আবার কালার চেঞ্জ করছি, হ্যাঁ সাদা কালারটা হয়তো বোঝা যাবে, সাদা কালারটা মনে হয় সমস্যা হওয়ার কথা না। দেখেন এখন আমরা একটা তোমাদেরকে আলটিমেটলি কনসেপ্ট সুন্দরভাবে দেখাই দিই। দেখো সেটা হচ্ছে আমাদের দুইটা সূত্র আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ রৈখিক আর কৌণিকের। যেমন এটা সূত্র আমাদের টাও ইকুয়াল টু কি ভাইয়া? আর ক্রস এফ। টাও ইকুয়াল টু আর ক্রস এফ, টাও ইকুয়াল টু আর ক্রস এফ। এখন দেখেন এটা আমি মুছাই দিয়ে তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই। তো দেখেন আমাদের দুইটা সূত্র আগে লিখে নেই, এই সূত্র দুইটা মুখস্থ রাখতেই হবে তোমাকে। টাও ইকুয়াল টু আর ক্রস এফ, আর একটা আছে কৌণিক ভরবেগের সূত্র এল ইকুয়াল টু আর ক্রস পি। এই দুইটা সূত্র অলরেডি সাস্টে আসছিল। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু টর্ক থেকে আসছে, তার মানে এবার কৌণিক, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কি ভাইয়া? এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। এটাকে কি বলা হয় ভাইয়া? কৌণিক ভরবেগ বলা হয়। এটাকে কি বলা হয়? কৌণিক ভরবেগ। এখন আই গেস সুন্দর মতো দেখা যাবে, এখন আই গেস সুন্দর মতো দেখা যাবে, সাদা কালারটা ফুটতেছে। ওকে ঠিক আছে। তো এটাকে কি বলা হয় ভাইয়া? কৌণিক ভরবেগ। সো টর্ক যেহেতু ঘূর্ণন বল আসছে, তার মানে রৈখিক ভরবেগ বাদ দিয়ে কৌণিক ভরবেগে চলে আসতে পারে। সো এই দুইটা সূত্র একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। এখন মুখস্থ কেমনে ভাই? আমার তো মুখস্থ থাকে না। সো একটা টেকনিক শিখাই দিই। দেখো এই পুরো পার্টটাই কৌণিক, এই পুরো পার্টটাই কৌণিক। দেখেন এই পুরো পার্টটা কি ভাইয়া? এই পুরো পার্টটাই কিন্তু আমাদের কৌণিক পার্ট, আর এই পুরো পার্টটাই কিন্তু রৈখিক পার্ট। দেখেন টাও এফ, এফটা রৈখিক বল, এফটাকে কৌণিকে কি দ্বারা প্রকাশ করা হয়? টাও দ্বারা প্রকাশ করা হয়। দেখেন একই জিনিস, টাও আর এফ একই জিনিস। এল কৌণিক ভরবেগ, আর রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটা কৌণিক পার্ট, এটা রৈখিক পার্ট, এটা কৌণিক পার্ট, এটা হচ্ছে রৈখিক পার্ট। দুইটার সাথেই তুমি আর কে ভেক্টর গুণফল করে দিবা, তাহলেই সূত্র স্থাপন হয়ে যাবে। পি আমাদের এল, তারপরে হচ্ছে এফ টাও, দুইটার সাথে জাস্ট খালি আমরা কি করে দিব? আর ভেক্টর গুণফল করে দেবো। ভেক্টর গুণফল মানেই ক্রস গুণফল। দেখেন ক্রস গুণফল মানেই ভেক্টর গুণফল, তাহলে আমাদের দুইটা সূত্র স্থাপন হয়ে যাবে। ঠিক আছে? এখন তোমরা আমাকে এখান থেকে বলতে পারবা কেউ যে ভাইয়া কৌণিক ভরবেগের একক কি? এটা কিন্তু অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসতে পারে। কৌণিক ভরবেগের একক, দেখি তোমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারলা কিনা। কৌণিক ভরবেগের একক, কৌণিক ভরবেগের একক একটু চেষ্টা করে দেখি ভাইয়া। কৌণিক ভরবেগের একক দেখো, আমি তোমাদেরকে এই কৌণিক ভরবেগের এককটা একটু দেখাই দিই, কারণ এটা অলরেডি অনেকবার আসছিল বিভিন্ন পরীক্ষায়। তো কৌণিক ভরবেগের সূত্রটা কি পেলাম ভাইয়া? এল ইকুয়াল টু আর ক্রস পি, আর ক্রস পি, তাই না? এখন এই পিটাকে কি লিখতে পারবো? পি ইকুয়াল টু তো এমভি লেখা যায়, তাই না?
তো দেখেন এটা ভাঙাই নিলাম একটু। তাহলে এম এর এককটা আর এর একক কি ভাই, মানে মিটার, দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক মিটার। আর এম এর একক কি ভাইয়া, কেজি, এম এর একক কি ভাইয়া, কেজি। আবার ভি এর একক কি ভাইয়া, এম এস ইনভার্স 1। তাহলে এটাকে একটু সাজাই লেখো, তার মানে আমাদের কি আসছে, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, দেখো আমাদের টর্কের একক আর আমাদের কৌণিক ভরবেগের একক প্রায় সেম, জাস্ট একটা জায়গায় ভিন্ন, সেটা হচ্ছে এস। এর আগে টর্কের এককটাই কি ছিল, টর্কের একক কি ছিল ভাইয়া, টর্কের একক ছিল কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। আর এখন কৌণিক ভরবেগের এককটা কি পাইলাম আমরা, সেকেন্ড ইনভার্স 1। সো যখন আমরা দাগাবো তখন একটু কেয়ারফুলি দাগাইতে হবে, কোথায় সেকেন্ড ইনভার্স 1 আছে, কোথায় সেকেন্ড ইনভার্স 2 আছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এটা যদি মাত্রা, এটার মাত্রাটাও অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় আসতে পারে। তো চলেন এটার একটু মাত্রাটা দেখি। এটার মাত্রাটা তাহলে কি হবে ভাই, তাহলে দেখেন আমাদের কি ভাই, আর এর মাত্রা লেন্থ বড় হাতের এল ইনটু আমাদের এম এর মাত্রা ভরের ইংরেজি কি মাস, তার মানে বড় হাতের এম, আর ভি এর মাত্রা কি হবে, এল টি ইনভার্স 1। তাহলে দেখেন আলটিমেটলি আমাদের কি আসতেছে, এম এল স্কয়ার টি ইনভার্স 1। টর্কের মাত্রা কি ছিল, দেখো সেম জিনিস, এম এল স্কয়ার, এখানে কিন্তু টি ইনভার্স 1 না, টি ইনভার্স 2 ছিল, যেটা আমাদের এই যে রাইট অ্যান্সারটা ছিল। ঠিক আছে, তো দেখেন এই দুইটা কিন্তু একই রকম দেখা যায়, টর্ক আর কৌণিক ভরবেগ। ঠিক আছে, টর্ক আর কৌণিক ভরবেগ দুইটা কিন্তু একই রকম প্রায় দেখা যায়, জাস্ট পার্থক্য কোথায়, পার্থক্য যদি আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই, পার্থক্য দেখেন এখানে টি ইনভার্স 1 আর এখানে হচ্ছে টি ইনভার্স 2। সো এতটুকুই পার্থক্য। ঠিক আছে, টি ইনভার্স 1 টি ইনভার্স 2। তো সবাই একটু বলেন দেখি ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা আমরা, সবাই একটু বলেন দেখি ভাইয়ারা যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব, একদম ভেঙে ভেঙে, একদম ভেঙে ভেঙে, এর থেকে আর ভাঙানো যায় না। দেখো একটা প্রশ্ন থেকে প্রায় আমরা 5-6টা প্রশ্ন সমাধান করে ফেলছি। এই প্রশ্নটা আর কতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে, আমি কিন্তু এ টু জেড তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দেওয়ার ট্রাই করলাম। সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, তো চলেন আমরা যদি নেক্সটে যাই, দেখেন নেক্সট প্রশ্নটা কি বলা আছে, নেক্সট প্রশ্নটা কি বলা আছে একটু মনোযোগ দিয়ে আমরা পড়ার ট্রাই করি। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে একটা চাকার ভর 10 কেজি, একটা চাকার ভর 10 কেজি, তার মানে এম এর মান দেওয়া আছে। একটা চাকার ভর 10 কেজি, একটা চাকার ভর কয় কেজি দেওয়া আছে ভাইয়া, একটা চাকার ভর 10 কেজি বলা আছে। ওকে, একটা চাকার ভর 10 কেজি বলা আছে। ওকে, এখন চক্রবর্তীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, চক্রবর্তীর ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয় রে, বড় হাতের কে দ্বারা প্রকাশ করা হয়, চক্রবর্তীর ব্যাসার্ধ কে এর মান দেওয়া আছে 0.5 মিটার। এখন জড়তার ভ্রামক কত, এখন জড়তার ভ্রামক অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হোয়াট। এখন দেখেন জড়তার ভ্রামকের বিভিন্ন কনসেপ্ট আছে, জড়তার ভ্রামকের বিভিন্ন কনসেপ্ট আছে বা বিভিন্ন সূত্র আছে, বাট বেসিক সূত্রটা কি, জড়তার ভ্রামকের বেসিক সূত্র আমরা কি জানি, জড়তার ভ্রামকের বেসিক সূত্র হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কয়ার, তাই না, আই ইকুয়াল টু এম আর স্কয়ার। জড়তার ভ্রামকের বেসিক সূত্রটা কি, জড়তার ভ্রামকের বেসিক সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কয়ার। জড়তার ভ্রামকের বেসিক সূত্রটা কি ভাইয়া, আই ইকুয়াল টু এম আর স্কয়ার। এখন এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ যদি তোমাকে দেওয়া থাকে, যদি জাস্ট খালি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এম আর স্কয়ার, যদি বলা থাকে চক্রবর্তীর ব্যাসার্ধ তখন এই সূত্রটাই জাস্ট খালি এম কে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর মানে ব্যাসার্ধ আর কে মানে চক্রবর্তীর ব্যাসার্ধ। তাহলে দেখেন আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু কোন সূত্র দিয়ে আমরা সমাধান করব এই জিনিসটা দেখে ফেললাম। এখন দেখো এইখানে না আরেকটু পেঁচাই দিতে পারে তোমাকে, কিভাবে পেঁচাই দিতে পারে, দেখবা যে মাঝে মাঝে এখানে কেজির জায়গায় তোমার এককটা আছে গ্রাম, আবার এখানে মিটারের জায়গায় তোমার এককটা থাকতে পারে সেন্টিমিটার। সো কখন আমরা একক কনভার্ট করব, কখন আমরা কনভার্ট করব না, অর্থাৎ কখন গ্রাম থাকলে কেজিতে নিয়ে যাব, কখন গ্রাম থাকলে গ্রামেই রাখবো, কখন, এটা কে বলে দিবে, এটা তোমার অপশন বলে দিবে। কে বলে দিবে, অপশন। অপশনের দিকে তাকাবা, ধরো এখানে কেজি নাই, এখানে গ্রামে আছে, আমরা সমাধানে পড়ে যাচ্ছি। দেখো তোমরা কোন কোন জায়গায় ভুল করতে পারো, তোমরা কোন কোন জায়গায় ভুল করতে পারো এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, তাহলে পরীক্ষার হলে আর কখনো ভুল হবে না। একটু মনোযোগ দিয়ে কথা শোনো। দেখো যদি ধরো এখানে কেজি ছিল না, গ্রাম ছিল, বাট তুমি এককে দেখো, একক তো দেখো তো ভাই সবগুলোতেই কেজি না, কেজি না, কেজি না, তাহলে তোমাকে যদি এখানে কেজি থাকে, তাহলে যদি এখানে গ্রাম থাকে, তাহলে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে, কারণ এখানে আমার কি কেজি ধরেই উত্তরটা আছে, তাই না। সো তুমি অপশনের দিকে তাকাবা, অপশন বলে দিবে তোমার একক কনভার্ট করতে হবে কি হবে না। যদি এখানে ধরো গ্রাম এককে আছে আর এইখানে কেজি না থেকে এইখানেও গ্রাম আছে, তাহলে আমরা গ্রামই রাখবো, আর কেজিতে কনভার্ট করার দরকার নাই। বুঝা গেল, সবাই বুঝতে পারছেন। তার মানে একক কনভার্ট করবো কি করবো না, একক কনভার্ট করবো কি করবো না, অর্থাৎ একক কনভার্ট করবো কি করবো না এটা কে বলে দিবে, এটা সবসময় অপশন বলে দিবে। দেখো আমি একটু নোট করে দিই যে একক কনভার্ট করবো কি করবো না। ঠিক আছে, একক কনভার্ট করব কি করব না, করব না, এটা কে বলে দিবে, অপশন বলে দিবে। এটা সবসময় অপশন, অপশনের দিকে তাকাবা, অপশনের দিকে তাকাবা। অনেকে আমরা ভুল করি যে ভাই গ্রাম থাকলেই কেজিতে নিয়ে যাই, না, তোমাকে অপশন দেখতে হবে আগে। সবসময় যে গ্রাম কেজিতেই আনতে হবে বিষয়টা এমন না, গ্রাম গ্রামেও রাখতে হয় অনেক কন্ডিশনে, যদি অপশনে গ্রাম থাকে। বুঝতে পারছি, সবাই বুঝতে পারলেন। সো দেখেন এখন তাহলে আমরা সমাধানে যাই।
তাহলে দেখেন আমাদের এই ম্যাথটা খুবই সিম্পল, একদম ছোট বাচ্চার ম্যাথ, জাস্ট খালি গুণ করে দিতে হবে। এম এর মান দেখো এখানে কত দেওয়া আছে ভাই, 10 কেজি। যেহেতু এখানে আমাদের কেজি মিটার আছে, তার মানে আমার একক ঠিকই আছে। তার মানে দেখেন এম এর মান কত, 10 কেজি, 10 ইন্টু কে, কে এর মান কত 0.5 স্কয়ার। এখন তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়তে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় ভাইয়া, সো কোনো প্যারা নাই, জাস্ট খালি এখন ক্যালকুলেটর চাপবা হয়ে যাবে। বাট ক্যালকুলেটর না চাইবে এটা হাতে ক্যালকুলেশনও করা যায়, ঠিক আছে। দেখো এখন হাতে ক্যালকুলেশন, তোমরা তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ তাই না, তো এটা হাতে ক্যালকুলেশনও করা হইতে পারে, করা যায়। সো আমি একটু দেখাই দিই। দেখো যত দশমিকের ক্যালকুলেশন আছে, ধরেন আমার 0.5 স্কয়ার মানে কি 0.5 ইন্টু 0.5, এটাকে গুণ করতে হবে তাই না। তো তোমার দশমিকের ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন করার জন্য ট্রিক্স হচ্ছে, তুমি মনে মনে ভাববা তোমার কোনো দশমিক নাই, তুমি সিম্পল গুণ করে দিবা। তাহলে কোনো দশমিক না থাকলে 5 আর 5 গুণ করলে কত হয় ভাই, 5 5 25, 5 5 25 হয় তাই না, 5 আর 5 গুণ করলে হয় 5 5 25। তাহলে এখন তুমি গুনবা যে কয় ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর এখানে এক ঘর, তার মানে টোটালি 2 ঘর, তাহলে ফলাফলের আগে 2 ঘর আগে দশমিক বসাই দিবা, তাহলে 0.25। তো দেখেন এখানে 10 ইন্টু 0.25, তাহলে দেখেন এই শূন্য কাটা আর এইখানকার একটা দশমিক এই পরের ঘরের দশমিক চলে যাবে। কারণ কি, আমরা যদি দশমিক তুলতাম তাহলে অবশ্যই 100 দ্বারা ভাগ হইতো তাই না, 100 দ্বারা ভাগ হইতো। সো অত লেন্দি করার দরকার নেই, জাস্ট একটা শূন্য কাটবা, একটা ঘর পিছাই দেবা দশমিক, তাহলে আমাদের কত থাকতেছে ভাই 2.5, আর এককটা কি কেজি মিটার স্কয়ার, 2.5 কেজি মিটার স্কয়ার। তাহলে 2.5 কোথায় আছে ভাইয়ারা, সবাই একটু উত্তর করেন দেখি। অলরেডি দেখি কারা কারা উত্তর দিয়ে ফেলছো, অলরেডি অনেকেই উত্তর দিয়ে ফেলছো যে ভাইয়া গ নাম্বার গ নাম্বার গ নাম্বার, এই তো হ্যাঁ পরি অ্যান্সার করছো, তারপরে হচ্ছে রাজন, রেজওয়ান, রেজওয়ান অ্যান্সার করছো, হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা। তার মানে আমাদের গ নাম্বারটা কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, গ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার, সবাই একটু বলেন দেখি সবার ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন দেখি সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। দেখো একদম খুব সুন্দর মতো প্রত্যেকটা কনসেপ্ট ভেঙে ভেঙে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। এই প্রশ্নটাও কিন্তু কোথায় আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসা প্রশ্ন। আজকে যা প্রশ্ন সমাধান করব সবগুলাই ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 14-15 সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলাই কিন্তু আমরা তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দেওয়ার ট্রাই করতেছি। ওকে আচ্ছা, এই তো তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো তোমরা যারা কমেন্ট করতেছো না কিন্তু ক্লাসে উপস্থিত আছো, তোমরা অনেকেই ভয় করো যে ভাই যদি আমার অ্যান্সারটা ভুল হয় তখন আমার অন্যান্য বন্ধুরা কি মনে করবে, আমার টিচার কি মনে করবে যে পারে নাই, ঠিক আছে। তো এইরকম ভাবার সুযোগ নাই ভাইয়া, ঠিক আছে। তো তুমি এখানে কি শেখার জন্য আসছো, আমি তোমাদের জন্য আলটিমেটলি শেখানোর জন্য আসছি। আমি যতটুকু সম্ভব একদম সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করবো। তো তোমরা আলটিমেটলি কমেন্ট করবা, যদি ভুল হয় কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে বারবার করে বলি যে যত পারো আমার ক্লাসে ভুল করো, যাতে তোমার আমি ভুলগুলো সংশোধন করাই দিতে পারি, যাতে এই ভুলটা পরীক্ষার হলে আবার রিপিট না হয়, বুঝতে পারছি। তো যত পারো ক্লাসে ভুল করো, ভুলের মাধ্যমে অনেক শিখতে পারে। সো লজ্জা শরম করার কোনো দরকার নাই, যেটা জানো সেটা কমেন্ট করো, ভুল হলে প্যারা নাই, ভুল হলে আমি শিখাই দিব, আর সঠিক হলে তো মোস্ট ওয়েলকাম, বুঝা গেল। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ খাদিজা। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। তাহলে কি করব, নেক্সটে চলে যাবো। দেখেন নেক্সট প্রশ্নটা কি বলা আছে, নেক্সট প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। সো একটু ট্রাই করি। দেখো যে দুটি ভেক্টর এ ভেক্টরকে কি দেওয়া আছে 2i + 2j, আবার বি ভেক্টরকে কি দেওয়া আছে 4i - 3j হলে মধ্যবর্তী কোণের মান কত। ভাই এই প্রশ্নটা না খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক ইউনিভার্সিটিতে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই মধ্যবর্তী কোণ থেকে একবার না হয় একবার প্রশ্ন আসছিলই। তো সবাই একটু ট্রাই করে দেখি পারা যায় কিনা, এটা খুবই সহজ একটা প্রশ্ন। আর ক্যালকুলেশন নিয়েও কোনো প্যারা নাই। দেখেন এখানে 61, 71, 80, 105 যেগুলো হাতে ক্যালকুলেশন করা জীবনেও সম্ভব না, তোমার ক্যালকুলেটর ব্যবহার করা আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো তোমার ক্যালকুলেশন নিয়ে কোনো প্যারা নেই, জাস্ট সিম্পল তোমাকে উত্তর আনতে হবে। দেখেন দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যদি দেওয়া থাকে, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি দেওয়া থাকে ভাইয়া, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি। দেখো আমরা দুইটা ভেক্টরকে স্কেলার গুণফল করলে কি জানি, a ডট b ইকুয়াল টু স্কেলার গুণফলের সময় sin থিটা হয় না cos থিটা, cos থিটা হয়। তাহলে a b cos থিটা জানি না, a b cos থিটা। তাহলে দেখেন এইখান থেকে মধ্যবর্তী কোণ থিটা নির্ণয়ের সূত্র আসে যে ভাই থিটা ইকুয়াল টু কি হবে cos ইনভার্স উপরে হবে a ডট b ডিভাইডেড বাই a ভেক্টরের মান আর b ভেক্টরের মান। এই সূত্রটা একটু মনে রাখতে হবে। বেসিক সূত্র কোনটা, এইটা। এই সূত্র থেকে মূলত মধ্যবর্তী কোণের সূত্রটা আসছে, এই সূত্র থেকেই মূলত আমাদের কি আসছে, মধ্যবর্তী কোণের সূত্রটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে ভাই, এই দুইটাকে ডট গুণফল করতে হবে। এখন ডট গুণফল করার সময় দেখেন, ডট গুণফল করার সময় কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। কি কি ভাইয়া, একটা হচ্ছে প্রথমে অবস্থান ভেক্টর। কি কি ভাইয়া, একটা হচ্ছে অবস্থান ভেক্টর। অনেকেই কি করে প্রথমটার সাথে প্রথমটার গুণন, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণন, তৃতীয়টার সাথে তৃতীয়টার গুণন, এমন করলে চলবে না কিন্তু। আই এর সাথে আই এর গুণন, মাঝে মাঝে স্যারেরা এরকম চেঞ্জ করে দিতে পারে। দেখো এটাকে এরকম থাকতে পারতো যে ভাই 3j - 6i, তাহলে কি আই এর সাথে আই গুণ করে দিলে প্রথমটার সাথে প্রথমটা, দেখো 3 × 2 = 6, তাহলে হয়তো না, আমাদের এই আই এইখানে আয়ের সাথে আই খুঁজে বের করে আয়ের সাথে আয়ের গুণন করতে হবে। আবার চিহ্ন দেখেন
এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তো দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, অবস্থান ভেক্টর এবং চিহ্ন। অবস্থান ভেক্টর এবং চিহ্ন খেয়াল রাখতে হবে। অবস্থান ভেক্টর এবং চিহ্ন খেয়াল রাখতে হবে ভাইয়া। অবস্থান ভেক্টর এবং চিহ্ন খেয়াল রাখতে হবে। এই দুইটা বিষয় আমাদেরকে ডট গুণফল করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ডট গুণফল করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো চলো আমরা ডট গুণফলটা করে ফেলি। তো এটাকে যখন ডট গুণফল করবো এ ডট বি, তাহলে দেখেন আই এর সাথে আই কোথায়, এখানে আই এখানে আই, তাহলে দুইটাই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 দুগুণে 12, 12 আসতেছে। ওকে, আচ্ছা, তারপরে এখানে প্লাস 2 জে, এখানে আবার মাইনাস 2 3 জে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে ডট গুণফল কত আসতেছে 6। তাহলে উপরে দেখেন cos ইনভার্স a ডট b এর মান কত আসলো 6 ডিভাইডেড বাই, এখন a ভেক্টরের মান বের করে নেন। a ভেক্টরের মান, একটা ভেক্টরের মান কেমনে বের করে ভাই, সহগ দ্বয়ের বর্গের রুট ওভার করলেই আমাদের মান চলে আসে। তাহলে দেখেন এখানে 2 এখানেও 2, তার মানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে আমাদের কত আসতেছে ভাই রুট ওভার 8, রুট ওভার 8 4 4 8 হয়ে যাবে। আবার b ভেক্টরের মান যদি আমরা বের করি, b ভেক্টরের মান কত ভাইয়া, রুট ওভার আমাদের 6 স্কয়ার প্লাস -3 তার উপরে স্কয়ার। ঠিক আছে, সো এখানে মাইনাস থাকলে কোনো প্যারা নাই, কারণ মাইনাসের উপরে যদি বর্গ করে দিই তাহলে মাইনাসটা অটোমেটিক প্লাস হয়ে যায়। তো দেখেন তাহলে এখানে কত আসতেছে যে ভাই রুট ওভার 36 9 45। এখন এখানে জাস্ট মান বসাই দিবা যে ভাই রুট ওভার 8 ইন্টু রুট ওভার 45। সো তোমার হাতে ক্যালকুলেশন নিয়ে প্যারা নাই, কারণ ক্যালকুলেটর ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাকে ব্যবহার করতে দিবে। সো এটাকে ক্যালকুলেট করে দেখবা, সবাই একটু ক্যালকুলেট করে উত্তর আনো। সবাই ক্যালকুলেটর নিয়ে বসছো না ক্লাসের মধ্যে? যদি ক্যালকুলেটর নিয়ে না বসো তাহলে তোমার হাতে আশেপাশে ক্যালকুলেটর থাকলে তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এই জন্যই তোমাকে র্যান্ডম উল্টাপাল্টা মান দেওয়া আছে, যেটা তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবে না। সো তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে বা তোমার আশেপাশে যদি ক্যালকুলেটর থাকে, একটু ক্যালকুলেটর ইউজ করে আমাকে একটু উত্তর করে দাও দেখি ভাইয়া। এই প্রশ্নটা কত হবে? অলরেডি অনেকেই মনে হয় অ্যান্সার করছো, সবাই একটু উত্তর করো যে ভাই এটা কত ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে। এটাকে যদি ক্যালকুলেটর চাপো তাহলে দেখবা যে ভাই আমাদের হচ্ছে 71 এর কাছাকাছি একটা উত্তর আসবে। কত আসবে ভাইয়া? 71 এর কাছাকাছি একটা উত্তর আসবে। কত আসবে? 71 এর কাছাকাছি একটা উত্তর চলে আসবে। 71 এর কাছাকাছি একটা উত্তর চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন, এখন ভাই এখানে ডিরেক্ট কিন্তু 71 আসবে না, 71 এর পয়েন্ট সামথিং আসবে। দেখেন এই যে প্রত্যেকটাতে একটা ঢেউ খেলানোর মতো চিহ্ন আছে না, এই ঢেউ খেলানোর মতো চিহ্নটার নাম কি? এই ঢেউ খেলানোর মতো চিহ্নটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ কাছাকাছি মান বোঝাবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি, মানে 71 পয়েন্ট সামথিং আসছে না, সো 71 পয়েন্ট সামথিংটা তো দেয় নাই, এই জন্য অ্যাপ্রক্সিমেটলি কথাটা ইউজ করছে। বুঝতে পারছি? সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। এই চিহ্নটার নাম কি? অনেকেই বুঝতে পারবে না ভাই এখানে ঢেউ খেলা চিহ্নটা আবার কি। এটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ কাছাকাছি মান। তোমার এখানে 71 পয়েন্ট সামথিংটা দেওয়া নাই, সো এই জন্য অ্যাপ্রক্সিমেটলি চিহ্নটা ইউজ করা আছে। বুঝা গেল? সবাই বুঝতে পারছি রে? সবাই বুঝতে পারছি? সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। এই তো মাহফুজ অ্যান্সার করে ফেলছো বি নাম্বারটা, রেজওয়ান অ্যান্সার করছো, জি জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ধন্যবাদ। সো চলো তাহলে আমরা কি করব, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটায় চলে যেতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা তাপগতিবিদ্যা থেকে আসছে। তাপগতিবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে মাস্ট তোমার প্রশ্ন আসবেই। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টটাই হচ্ছে বা টপিকটাই হচ্ছে তোমার কার্নো ইঞ্জিন। সো কার্নো ইঞ্জিন থেকে দেখো প্রশ্ন চলে আসছে, সবাই একটু চেষ্টা করো দেখো, আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন কার্নো ইঞ্জিন থেকে কি আসছে ভাইয়া, কার্নো ইঞ্জিন প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি। দেখেন কি বলছে, যে একটি কার্নো ইঞ্জিন 300 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, ইঞ্জিনের দক্ষতা কত? দক্ষতা মানে কি ভাই, ইটার মান তোমাকে বের করতে বলছে। কি ভাইয়া? ইটার মান তোমাকে বের করতে বলছে। এখন কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ইটা নির্ণয়ের সূত্র কি? ইটা নির্ণয়ের সূত্র দেখেন, দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%, ইন্টু 100%। এটা হচ্ছে দক্ষতা নির্ণয়ের সূত্র। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা শর্ত আছে, সেই শর্তটা দেখো, বেসিক একটা শর্ত, এইটা অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। সময়কে আমি বুঝাই দিই। দেখো অবশ্যই অবশ্যই T1টা বড় হবে T2 থেকে, কার্নো ইঞ্জিনের অলওয়েজ। আবার যদি তাপ দেওয়া থাকে Q1টা বড় হবে Q2 থেকে। ঠিক আছে, কারণ কার্নো ইঞ্জিনের কিন্তু বিপরীত আরেকটা টপিক আছে, সেটাকে বলা হয় রেফ্রিজারেটর। সেটাকে কি বলা হয়? রেফ্রিজারেটর। কার্নো ইঞ্জিনের উল্টা, সেটা যখন সামনে প্রশ্ন আসবে রেফ্রিজারেটরের তখন আমি বুঝাই দেবো। এখন আপাতত কার্নো ইঞ্জিন শিখো। তো এই দুইটা হচ্ছে শর্ত। শর্ত কি ভাই? আমাদের দুইটা তাপমাত্রা দেওয়া থাকলে T1 কারে ধরবো? যেটা বড় থাকবে T1টাকে তাকেই ধরতে হবে। বড়কে অলওয়েজ T1 ধরবো, যে ভাই বড় তাপমাত্রাকে অলওয়েজ T1 ধরতে হবে, কার্নো ইঞ্জিনের বেলায় ধরতে হবে। মাঝে মাঝে স্যারেরা কি করবে জানো, ভেলকিবাজি দিয়ে দেবে যে ভাই প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখছে, তারপরে 300 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রাখছে। তাহলে কি প্রথমে যেটা আছে সেটাকে T1 ধরবো? না, এইভাবে করলে ভুল হয়ে যাবে। তোমাকে বড় যেটা সেটাকে T1 ধরতে হবে, সেটা প্রথমে থাক আর শেষে থাক। ঠিক আছে, ওটা কোনো ডাজেন্ট ম্যাটার।
তোমার বড় যেটা সেটাকে T1 ধরতে হবে, কারণ ইঞ্জিনের শর্তই হচ্ছে এটা। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো দেখেন তাহলে, আর তাপমাত্রা আরেকটা শর্ত কি ভাই, তাপমাত্রাটা অবশ্যই 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 তাপমাত্রা কেলভিন এককে নিতে হবে। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, এই জন্য তাপমাত্রা অলওয়েজ কেলভিন একক নিতে হবে। কেলভিন একক, কেলভিন একক, কেলভিন এককে নিতে হবে অলওয়েজ। কি ভাইয়া, কেলভিন এককে নিতে হবে। সো দেখেন আমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু সেলসিয়াসে আছে। তো সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাবো কেমনে, জাস্ট 273 দ্বারা যোগ করে দিবা। তাহলে দেখো 300-র সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে কত আসবে ভাই, 573। তার মানে T1 এর মান কত ভাই, 573 পাইলাম। আবার 100-র সাথে যখন তুমি 273 যোগ করবা তখন আসবে 373। তাহলে এটা কার মান, T2-র মান, কারণ T1টা বড় হয় T2টা ছোট হয়, এই জন্য আমরা ধরে ফেললাম। এখন জাস্ট মান বসাই দিয়ে ক্যালকুলেট করে ফেলবা। তো দেখেন 1 মাইনাস T2-র মান কত রে, ছোট মানটা কত 373, বড় মানটা কত ভাই 573। কেলভিনে নিছি, অবশ্যই অবশ্যই তোমাকে কেলভিনে নিতে হবে, নাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। সো এটাকে দেখো লসাগু করো, তাহলে লসাগু করলে 573, আর উপরে আসতেছে 573 মাইনাস 273, 200, আর ইনটু 100%। তোমার কাছে ক্যালকুলেটর আছে ভাই, এখন জাস্ট ক্যালকুলেটর চেপে আমাকে উত্তর করো কত পার্সেন্ট। সবাই একটু চেষ্টা করো দেখি, সবাই একটু ক্যালকুলেটর চেপে আমাকে উত্তর করার ট্রাই করো। সবাই একটু ক্যালকুলেটর চেপে কত উত্তর হবে। দেখো আমি সব করে দিছি, কনসেপ্ট বুঝাই দিছি, যত বেসিক কনসেপ্ট আছে সব সুন্দর মতো সাজাই দিছি। এখন তোমরা একটু উত্তর করার ট্রাই করো। এখন তোমরা একটু ভাইয়া উত্তর করার ট্রাই করো দ্রুত। এখন তোমরা উত্তর করার ট্রাই করো দ্রুত দ্রুত দ্রুত। এখন সবাই উত্তর করার ট্রাই করো, দেখি কে কে পারো, দেখি কে কে পারো। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি ভাইয়া, সবাই দ্রুত উত্তর করার ট্রাই করো। জাস্ট ক্যালকুলেটর বসাই দিবা। এই তো অ্যান্সার করে ফেলছো। ইশরাত জাহান পরি বি নাম্বার, মেহফুজ বি নাম্বার, ওকে শাবাশ। সো আমাদের কি হবে, অ্যান্সারটা কত হবে ভাই, অ্যান্সারটা হবে 34 সামথিং। সো আমাদের আলটিমেটলি সেটা হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার, অর্থাৎ খ নাম্বারটা। ওকে, জাস্ট তোমার তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারবার করে বলতেছি ভাই ক্যালকুলেটর ব্যবহার থাকবে। আগেও ক্যালকুলেটর ব্যবহার ছিল, এবারও সার্কুলার প্রকাশ করছে, এবারও ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। সো ক্যালকুলেশন নিয়ে কোনো প্যারা নাই, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষার হলে ব্যবহার করতে পারবা। ওকে, সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষার হলে ব্যবহার করতে পারবা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। বুঝতে পারছি? ওকে, তো রেজওয়ান অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। সো সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার ভাইয়া বলেন তো দেখি। দেখেন এখন এটা যদি ক্লিয়ার হয় আপনাকে আমি একটা শর্টকাট দেখাই দিব, যেটা তুমি কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করতে পারলে মুখস্থ অ্যান্সার বসাইতে পারবা। সেটা কি, কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করতে পারলে মুখস্থ অ্যান্সার বসাইতে পারবা, সেটা কি দেখো আমি একটু নোট করে দিই। সেটা কি, আমি একটু নোট করে দিব তোমাদেরকে, আমি একটু নোট করে দিব। সো সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। যদি তুমি দেখো যে ভাইয়া T2টা T1 এর অর্ধেক মান যদি থাকে, অথবা Q2টা Q1 এর অর্ধেক, অবশ্যই টিটা কেলভিন এককে কেলভিন এককে নিয়ে তোমাকে চেক করতে হবে, কেলভিন এককে নিয়ে চেক করতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে ভাই T1 এর মান হচ্ছে 600 কেলভিন আর T2-র মান হচ্ছে 300 কেলভিন। তাহলে দেখো তো এইটা এটার অর্ধেক না ভাই, 600-র অর্ধেক না, এটা 300-র ডাবল হচ্ছে 600, 600-র অর্ধেক 300, তাহলে অর্ধেক হয়ে গেছে না। এরকম যদি তুমি কেলভিন এককে নিয়ে দেখো যে একটা অপরটার অর্ধেক, এরকম যদি কেলভিন এককে নিয়ে তুমি যদি দেখো একটা অপরটার অর্ধেক, তাহলে তুমি ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাই দিবা যে ভাই এটা ইকুয়াল টু 50%, এটা ইকুয়াল টু 50%। যাদের বিশ্বাস হচ্ছে না তারা একটু ক্যালকুলেটর দিয়ে নিজে চেক করে দেখেন, যাদের বিশ্বাস হচ্ছে না তারা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারেন। সব সময়ের জন্য একটা অপরটার অর্ধেক হলেই আমাদের কি আসবে ভাই, আমাদের অ্যান্সার আসবে 50%। এটা তুমি মুখস্থ করে রাখবা, জাস্ট তুমি দেখা মাত্র এরকম ক্যালকুলেশন করার দরকারই হবে না। তুমি যখনই দেখবা ক্যালভিন এককে ভাই তাপমাত্রা একটা অপরটার অর্ধেক দেওয়া আছে, ধাপ করে তুমি 50% লাগাই দিবা, কারণ এটা অলওয়েজ 50% আসবে। ওকে, সবাই একটু বলো, সবাই বলো ক্লিয়ার কিনা। ক্যালকুলেটর থাকলে ভালো হবে। হ্যাঁ ক্যালকুলেটর থাকবে, সার্কুলার প্রকাশ করে দিছে, ঠিক আছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবা, সার্কুলার দেখবা, আলটিমেটলি নোটিশ একদম উপরে দেখবা যে সাইডে নোটিশ লেখা আছে। সো নোটিশে ক্লিক করলে তোমরা অনার্স আলটিমেটলি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার অলরেডি প্রকাশ করছে, দেখো আমি দেখছি। সো আলটিমেটলি আগেও ক্যালকুলেটর ব্যবহার করার ছিল, এবারও তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। সো প্যারা নাই। ওকে, ফোনে চার্জ নাই, আলটিমেটলি ক্লাস করার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ প্যারা নাই, আমাদের এই লাইভ ক্লাসটা না রেকর্ডেড থাকবে, ঠিক আছে। তুমি ফোনে চার্জ দিয়ে আবার তুমি রেকর্ড ক্লাসটা মানে যতটুকু তো করছো লাইভে, তারপরে অংশটাকা তুমি পরবর্তীতে রেকর্ড থাকবে, দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো সবাই বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই বলেন দেখি ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। ওকে, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, এই শর্টকাটটা সবাই বুঝছো কিনা, শর্টকাটটা ক্লিয়ার কিনা ভাই। মহা শর্টকাট কিন্তু এটা, এটা কিন্তু মহা শর্টকাট, খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট।
তো শর্টকাটটা একটু বলেন যে ক্লিয়ার কিনা, এটা তুমি দেখা মাত্রই উত্তর দাগাই দিতে পারবা, তাহলে তুমি টাইম ম্যানেজমেন্টে অন্যদের তুলনায় আগায় থাকবা। ঠিক আছে, মেইন খেলাটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ নির্ধারিত 1 ঘন্টার মধ্যে তোমাকে দাগাই দিতে হবে। তার মানে এখানে যত কম সময়ের মধ্যে যত বেশি সংখ্যক উত্তর করতে পারবে সেই চান্স পাবে। ওকে, বুঝা গেল? ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সো ধন্যবাদ। সো চলো আমরা পরবর্তীতে চলে যাব। কি করব ভাই? পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো কি বলা আছে। পরবর্তীতে দেখো কি বলা আছে যে ভাই রেডিয়ামের গড় আয়ু, রেডিয়ামের গড় আয়ু আমাদের কত দেওয়া আছে ভাই? আমাদের 2341 বছর। রেডিয়ামের গড় আয়ু কত দেওয়া আছে? 2341 বছর। এর অবক্ষয় ধ্রুবক মানে ক্ষয় ধ্রুবক, এটা মানে ক্ষয় ধ্রুবক, একই কথা। ক্ষয় ধ্রুবকের মান কত সেটা তোমাকে বের করতে বলছে। সো গড় আয়ুকে বলা হয় টাও। দেখেন একটু আগে টাওকে আমরা টর্ক, কৌণিক বল প্রকাশ করছিলাম, বাট এইখানে টাও দ্বারা আমাদের গড় আয়ু প্রকাশ করা হয়। এটা কোন অধ্যায় থেকে আসছে? পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে আসছে। সো আমাদের এখানে একটু চেঞ্জ আছে, মনে রাখবা যে ভাই এইখানে টাও মানেই গড় আয়ু, এখানে টাও মানে গড় আয়ু, আর এখানে ক্ষয় ধ্রুবক মানে ল্যামডা। ল্যামডা মানে তো আমরা এতদিন জেনে আসলাম ভাই, ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়, বাট এইখানে এই অধ্যায়ে আলটিমেটলি এই দুইটা প্রতীক কিন্তু একটু মনে রাখতে হবে। এই ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক আর এই টাও মানে এখানে গড় আয়ু বোঝাবে। ঠিক আছে, সো এই জিনিসটা আশা রাখি তোমরা সবাই জানো। ওকে, সো এখন আমাদের গড় আয়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কোন সূত্র ভাই? সূত্রটা তোমাকে একটু খেয়াল করতে হবে। গড় আয়ুর সাথে আমাদের ক্ষয় ধ্রুবকের সম্পর্ক দিয়ে একটা সূত্র আছে, সেটা কি সবাই আমাদের জানা উচিত। সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। এটা ডিরেক্ট সূত্র। টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, ডিরেক্ট সূত্র। সূত্র মুখস্থ না রাখলে কিন্তু ফিজিক্সে ঝামেলা। সূত্র অলওয়েজ মুখস্থ রাখতে হবে, বেসিক সূত্রগুলো। ঠিক আছে, সো দেখেন এটা অনেক ইজি। সো এখন আমরা মান বসাই দিব জাস্ট। এখন ক্ষয় ধ্রুবক ল্যামডার মান বের করতে বলছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আর গুণ করে দিয়ে 1 ডিভাইডেড বাই টাউ। তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই ভাই আমাদের টাউ এর মান কত দেখেন, গড় এর মান কত আমাদের 2341। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেট করে আমাকে উত্তর দাও, ক্যালকুলেট করে আমাকে উত্তর দাও। টাইম ম্যানেজমেন্ট মেনটেন করতে পারেন না? দেখেন টাইম ম্যানেজমেন্ট মেনটেন করার জন্য কিছু ওয়ে আছে, সেটা তো আমি দেখাই দিচ্ছি। দেখো সেটা কি ভাইয়া? যত শর্টকাট টিপস এন্ড ট্রিক্স আছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো আমি কিন্তু পাশাপাশি দেখো একটু আগেই তোমাকে একটা শর্টকাট ট্রিক শিখেছি। এইভাবে আলটিমেটলি প্রত্যেকটা কনসেপ্টের যখন যেটা লাগবে সেটা আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে শিখাই দিব। তার পাশাপাশি একটা ম্যাথ কিভাবে ক্যালকুলেশন করলে খুব দ্রুত অ্যান্সার করা যায়। দেখো তোমাকে আলটিমেটলি এইচএসসির মতো স্টাইলে ব্রডলি নিয়মে করা যাবে না, তোমাকে স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। আর কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটাই তো আমরা ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে তোমাদেরকে অ্যানালাইসিস করতেছি। সো তোমরা ক্লাসগুলো করো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার টাইম ম্যানেজমেন্ট কন্ট্রোলে চলে আসবে। ওকে, সো বলো তো দেখি ভাইয়া, সবাই একটু বলো তো দেখি। হ্যাঁ এই তো ইশরাত জাহান পুরি অলরেডি খ নাম্বার অ্যান্সার করে ফেলছো। সবাই দ্রুত, এটা তো কিচ্ছু না ভাই, জাস্ট ক্যালকুলেট করো। তোমাদের হাতে তো ক্যালকুলেটর থাকা উচিত, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। সো আমাদের সবাই একটু চেষ্টা করেন যে ক্যালকুলেটর দিয়ে কত আসে। ক্যালকুলেটর দিয়ে দেখেন, এই যে ইশরাত জাহান তুমি একটা জায়গায় ভুল করছো। কোথায় ভুল করছো জানো? তোমার মানটা ক্যালকুলেটরে আসছে কিন্তু 0.42 ইন্টু 10 ইনভার্স 3। এই জন্য তুমি 10 ইনভার্স 3 খ নাম্বারটা দাগাই দিছো। ভাই এখানে তো 0.42 নাই, 0.42 নাই। দেখেন এই যে 0. আপনার ক্যালকুলেশনে এরকম আসছিল 0.42, 0.42 ইন্টু আপনার ক্যালকুলেটর এরকম আসছে 0.42 ইন্টু 10 ইনভার্স 3। বাট আমাদের দেখেন এখানে 4 পয়েন্ট সামথিং। তাহলে এইটাকে এক ঘর আগে দশমিক পিছাই দিতে হবে। এখন দেখেন এইটা ক্যালকুলেশন দেখেন, অনেকেই এই জিনিসটা ভুল করে, অনেকেই এই জিনিসটা ভাইয়া ভুল করে। তাহলে দেখেন এইখানে যদি এক ঘর পিছাই দেয় তাহলে ভাই কি করবো? দেখেন আলটিমেটলি 4.2 করবো, এক ঘর দশমিক পিছাই দিছি, এক ঘর দশমিক পিছাই দিছি। তাহলে ছোট মান ছিল বড় করে ফেলছি, তাহলে পাওয়ার কমাইতে হবে। তাহলে পাওয়ার আরো এক ঘর কমাও, তাহলে 10 ইনভার্স 4। এইটা 0.42 ইন্টু 10 ইনভার্স 3 যা কথা, 4.2 ইন্টু 10 ইনভার্স 4 একই কথা। তার মানে আমাদের কোয়া নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। ঠিক আছে, অনেকেই এই ঝামেলাটা করছিলা। ঠিক আছে, যেমন ইশরাত জাহান ফাঁদে পা দিয়ে ফেলছে। ঠিক আছে, ওর ক্যালকুলেটরে আসছিল 0.42 ইন্টু 10 ইনভার্স 3, এই জন্য ওই 10 ইনভার্স 3 দাগাই দিছে। তো এই কাজ ভুলেও করা যাবে না। সবাই বুঝছে রে? সবাই বুঝতে পারলাম? সবাই একটু বলো তো দেখি ক্লিয়ার কিনা। সবাই একটু বলো তো দেখি ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন। এই তো খাদিজা, পরবর্তীতে ইশরাত জাহান ঠিক করছো, ধন্যবাদ। সো এখন বলেন ক্লিয়ার? ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেটর থাকার পরেও যদি ভুল করো তাহলে কিন্তু এই দুঃখ চিরকাল থেকে যাবে। সো ক্যালকুলেশন ভুল করা যাবে না। সো ভাইয়া কি ক্যালকুলেশন মোটেও ভুল করা যাবে না, কখনো ভুল করা যাবে না ক্যালকুলেশন। ওকে, ক্যালকুলেশন কখনোই ভুল করা যাবে না। দেখো এটা একদম বেসিক সিম্পল একটা প্রশ্ন। তো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখেন, নেক্সটে কি বলা আছে যে ভাইয়া বায়ু ও হীরকের সংকট কোণ দেওয়া আছে। বায়ু ও হীরকের সংকট কোণ দেওয়া আছে 25 ডিগ্রি। তাহলে হীরকের প্রতিসরাঙ্ক কত? তো সংকট কোণ ক্রিটিক্যাল কোণ থিটা অফ সি দিয়ে তোমাকে যদি প্রতিসরাঙ্ক নিউ বের করতে বলে, তাহলে আমাদের ডিরেক্ট সূত্র আছে ভাই, ডিরেক্ট সূত্র।
তোমাকে যদি ক্রিটিক্যাল কোণ অর্থাৎ সংকট কোণ দিয়ে তোমাকে প্রতিসরাঙ্ক বের করতে বলে, তাহলে প্রতিসরাঙ্ক বের করার নিয়ম কি জানো? প্রতিসরাঙ্ক বের করার নিয়ম হচ্ছে যে ভাইয়া নিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি, এই সংকট কোণটাকে বসাই দিতে হয়। তাহলে দেখো আমরা জাস্ট খালি সিম্পল সূত্র বসাই দিব। তো ভাই সূত্র যদি মুখস্থ না থাকে, বারবার করে বলতেছি ফিজিক্সে ভালো করার জন্য তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। এখন সূত্র কিভাবে মুখস্থ রাখবো ভাই, সূত্র কিভাবে প্র্যাকটিস করবো দেখবা তোমরা যে স্যারের বই ফলো করো না কেন, ইসাক স্যার বা তপন স্যার, তোমরা প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবা লাস্টে সুন্দর মতো সবগুলান সূত্র লিখে দেওয়া আছে। সো বারবার করে রিভিশন দিবা, বারবার করে সূত্রগুলান একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, দেখে দেখে লিখবা, পরে না দেখে লেখা ট্রাই করবা। সো সূত্র কিন্তু প্র্যাকটিস করতে হবে, ওকে? সূত্র প্র্যাকটিস করতে হবে, সূত্র প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। সূত্র ভাইয়া প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা, ওকে? সূত্র প্র্যাকটিস করতে হবে। সো সূত্র মনে না রাখলে ঝামেলা। সো দেখেন এখানে মান বসাই দেন 1 ডিভাইডেড বাই সাইন 25 ডিগ্রি, সাইন 25 ডিগ্রি। এখন তাহলে মান চলে আসবে 1 ডিভাইডেড বাই সাইন 25 ডিগ্রি। সো সবাই ক্যালকুলেটরে বসায় আমাকে উত্তর করার ট্রাই করো, ক্যালকুলেটরে বসায় উত্তর করার ট্রাই করো। কত আসবে 1 ডিভাইডেড বাই সাইন 25 ডিগ্রি? সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি। সবার কাছে তো ক্যালকুলেটর আছে, আর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। তো সবাই একটু উত্তর করো, কত হবে? সবাই একটু উত্তর করো, কত হবে? এটাকে ক্যালকুলেট করলে কত আসবে বলো, দ্রুত দ্রুত দ্রুত। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? সবাই হাতের কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর নিয়ে বসেন ক্লাসের মধ্যে। সবাই হাতের কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর নিয়ে বসেন ভাইয়ারা। সবাই হাতের কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর নিয়ে বসেন দ্রুত। সবাই উত্তর করেন দেখি কারটা ঠিক হয়। ক নাম্বার, এই তো উত্তর আসতেছে আস্তে আস্তে। সবাই দ্রুত উত্তর করার ট্রাই করেন। হ্যাঁ 2 পয়েন্ট সামথিং, তার মানে 2.37। ক নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, ক নাম্বারটা ভাইয়া আমাদের রাইট অ্যান্সার, ক নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। বুঝা গেল? এই তো ইশরাত জাহান অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ তোমাকে। সো চলেন তাহলে আমরা নেক্সটে যাবো। এই যে মাহফুজও অ্যান্সার করে ফেলছো এই নাম্বার, ধন্যবাদ। তো চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে ভাইয়া। নেক্সটে দেখেন নেক্সট প্রশ্নটা কি বলা আছে, নেক্সট প্রশ্নটা কি বলা আছে একটু মনোযোগ দেন। দেখেন আলোর বেগে ধাবিত একটি বস্তুর ভর কত হবে? এটা এগুলো সবকিছুই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি 14-15 সালের প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নই। তো দেখেন এই প্রশ্নটা অলরেডি অল ইউনিভার্সিটিতে একবার করে মনে হয় আসছে, অল ইউনিভার্সিটিতে একবার করে আসছে। খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে আসছে, ইউনিভার্সিটিতে আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসছে, ঠিক আছে? তার মানে দেখেন আমরা যত প্রশ্ন সমাধান করলাম দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটিতে আসছে। তার মানে এতটুকু আমরা বুঝতে পারলাম যে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন একদম খুব সহজ হবে না, বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডই হবে। তার মানে আপনাকে পড়াশোনা করতে হবে। আর অবশ্যই আপনারা কিন্তু জানেন কিনা জানি না, 100 মার্কের পরীক্ষার মধ্যে পাস মার্ক হচ্ছে 35। তুমি যদি পাস মার্ক তুলতে না পারো তাহলে তুমি কোনো জায়গায় কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে ন্যূনতম তোমাকে 35 পেয়ে পাস করতে হবে। তুমি যদি এখানে পড়াশোনা না করো ভাই তাহলে কিন্তু চান্স হবে না। সো ন্যাশনাল ইউনিভার্সিটি দেখে অবহেলা করিও না যে ভাই কম পড়লেই চান্স হবে, বিষয়টা এমন না। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু দেখো স্ট্যান্ডার্ড, অলরেডি ভার্সিটিতে এগুলো অনেকবার আসছিল, ঠিক আছে? বুঝা গেল? সো চলেন একটু উত্তর করেন। এই তো সবাই উত্তর করতেছে, এটা একটু উত্তর করার ট্রাই করো দ্রুত, এটা একটু উত্তর করার ট্রাই করো। দেখো 8 নাম্বার প্রশ্নটা কি হবে দেখেন। এটা কোন অধ্যায় থেকে আসছে? আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে আসছে, অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিকতা থেকে। আইনস্টাইনের আপেক্ষিকতা কয়টা তত্ত্ব আছে? 3টা। একটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন। এটা কি ভর যেহেতু আসছে তার মানে ভর বৃদ্ধি থেকে আমরা একটা সূত্র জানি যে ভাই m = m0 ডিভাইডেড বাই √1 - v² ডিভাইডেড বাই c², তাই না? তো এখন আলোর বেগে প্রশ্নে কি বলা আছে আমাকে? আলোর বেগে ধাবিত। প্রশ্নে কি বলা আছে ভাইয়া? আলোর বেগে ধাবিত। তার মানে v এর মানে c দেওয়া আছে, তাহলে v এর জায়গায় c বসাই দাও। তাহলে m0 √1 - c², v এর জায়গায় c বসাই দিলাম c², তাহলে c² কাটা, তাহলে এখানে 1 থাকলো, 1 - 1 0। তার মানে m0 ডিভাইডেড বাই 0। এখন যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0 মানেই হচ্ছে অসীম, মানে ইনফিনিটি। অর্থাৎ এখানে গ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই তো ইশরাত জাহান অলরেডি অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, মেডিকেলে আসছিল, ভার্সিটিতে আসছিল, ন্যাশনালে আসছিল। এই প্রশ্নটা তোমাদের আবারও রিপিট আসতে পারে, ক্লিয়ার? এই প্রশ্নটা তোমাদের আবারও রিপিট আসতে পারে। সবাই ক্লিয়ার রে? সবার ক্লিয়ার বলো, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু বলেন দেখি, সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে যাব। সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা নেক্সটে যাব, ওকে? আচ্ছা, তো চলেন তাহলে আমরা যদি নেক্সটে যাই। নেক্সটে দেখো কি বলা আছে, দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা একটু স্ট্যান্ডার্ড, এটা দেখো যত প্রশ্ন সমাধান করলাম এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল, তোমাদের কাছে কঠিন লাগতে পারে, বাট সহজ আছে, আমি সুন্দরভাবে বুঝাই দিব। দেখো এখানে কি বলছে যে ভাই -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
পানিতে রূপান্তর। তাহলে দেখো প্রথমে কি ছিল আমার বরফ, এই বরফটাকে গলায় আমাকে কি করতে হয়েছে, পানিতে রূপান্তর করতে হয়েছে। তাহলে তাপের পরিমাণ কত হবে, মানে গলতে তাপ কতটুকু উৎপন্ন হবে বা তাপের পরিমাণ কত হবে সেইটা আমাকে বের করতে বলছে। তাপের পরিমাণ কত, ঠিক আছে? কি বলছে ভাইয়া, তাপের পরিমাণ কত, এই জিনিসটা আমাকে বের করতে বলছে। ওকে, খুবই সিম্পল একটা প্রশ্ন। তো দেখেন আমরা একটু ট্রাই করি। এই প্রশ্নটা দেখেন একটু কনসেপচুয়াল। দেখেন আপনি -10°C বরফকে ডিরেক্ট আপনি 0°C তাপমাত্রার পানিতে আনতে পারবেন না, একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কি, তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখেন -10°C তাপমাত্রার পানিকে -10°C তাপমাত্রার বরফ ছিল না, এই বরফটাকে তোমাকে সর্বপ্রথম আনতে হবে 0°C তাপমাত্রার বরফে। তারপরে এই 0°C তাপমাত্রার বরফ থেকে তোমাকে নিয়ে যেতে হবে 0°C তাপমাত্রার পানিতে। ঠিক আছে, তুমি একবারে ডিরেক্ট লাফ দিয়ে এখানে বরফ থেকে পানিতে আনতে পারবে না। সো -10°C তাপমাত্রার বরফকে তোমাকে আলটিমেটলি 0°C তাপমাত্রার বরফে আগে আনতে হবে। তারপরে কি করতে হবে ভাইয়া, তারপরে এই বরফটাকে 0°C তাপমাত্রার বরফটাকে 0°C তাপমাত্রার পানিতে রূপান্তর করতে হবে। তাহলে দেখেন এইখানে কিন্তু দুইটা কন্ডিশন পাইলাম, এইটা 1 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। কয়টা কন্ডিশন পাইছি ভাইয়া, দুইটা কন্ডিশন পাইছি। কয়টা কন্ডিশন পাইছি, দুইটা কন্ডিশন পাইছি, তাই না? তো এখন আলটিমেটলি দেখেন আমরা তাপ নির্ণয় সূত্র বেশ কয়েকটা জানি, যেমন Q = আমরা ms ডেল থিটা জানি, আবার mlf জানি, আবার mlv জানি। ঠিক আছে, সো এই তিনটে সূত্র সচরাচর আমাদেরকে ব্যবহার করতে হয়। এখন কখন কোন সূত্র ইউজ করব, যদি আমাদের তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে আমরা ms ডেল থিটা, আর যদি বরফ গলে যায় তাহলে mlv, আর পানি বাষ্প হলে mlf। তাহলে দেখেন তো ভাই, এখানেও বরফ আছে এখানেও বরফ আছে, তাহলে দেখেন তাপমাত্রার পার্থক্য কি আছে, হ্যাঁ, কারণ 10°C থেকে 0°C, তার মানে তাপমাত্রার পার্থক্য আছে। তাহলে Q = আমরা কি লিখবো, ms ডেল থিটা। তাহলে কি এতটুকুই শেষ না, দেখো এখন 0°C তার বরফ থেকে পানিতে রূপান্তর হয়ে গেছে না, বরফটা গলে পানিতে রূপান্তর হয়েছে না। তাহলে দেখেন এইখানেও তো একটা তাপ নির্গত হবে, তাই না? এখানেও তো একটা তাপ নির্গত হবে, তাহলে এই তাপটা কি, সেই তাপটা প্লাস করে দিতে হবে। তাহলে যেহেতু বরফ গলে গেছে তার মানে বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ mlf হবে। ঠিক আছে, সো এখন জাস্ট ক্যালকুলেশনের পালা ভাই। দুইটাতে যেহেতু m আছে, আপনি চাইলে m টাকে কমন নিতে পারেন, তাহলে s ডেল থিটা প্লাস lf। ঠিক আছে, এখন মান বসাই দিব ভাই। m এর মান কত দেখো তো, পরীক্ষার প্রশ্নে দেওয়াই ছিল 1 কেজি, m এর মান 1 কেজি, ভরের মান 1 কেজি। তো এখানে 1 বসাই দিলাম। তারপরে দেখেন এই s, দেখেন এই এসটাতে আবার একটা ঝামেলা আছে। তোমরা অনেকেই পানির আপেক্ষিক সূত্রতাপ বসাই দিবা। দেখো আমরা কয়েকটা সূত্রতাপ মুখস্থ রাখতে হয়, যেমন SW, অর্থাৎ W মানে কি, ওয়াটার। পানির আপেক্ষিক সূত্রতাপ কিন্তু 4200। বরফের এস আইস, বরফের আপেক্ষিক সূত্রতাপ কত ভাই, 2100। আর ভ্যাপার মানে বাষ্পর কি ভাইয়া, 2000। এই তিনটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, সবসময় পরীক্ষার প্রশ্নে থাকে না, যেমন এই পরীক্ষার প্রশ্নেই নাই। সো এই দুইটা আমাদেরকে কি, এই তিনটা কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখন বলেন দেখি, এই এস এর মানটা পানির বসাবো নাকি বাষ্পের বসাবো, এতটুকু আমাকে কমেন্ট করো দেখি তোমরা কনসেপ্টটা ধরতে পারো কিনা। এই এস এর মানটা পানির বসাবো নাকি বাষ্পের বসাবো নাকি হচ্ছে বরফের বসাবো, কোনটা? সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া। এই কনসেপ্টটা তোমরা যদি ধরতে পারো তাহলেই বুঝবো যে তোমাদের এই কনসেপ্টে তোমাদের আর ঝামেলা থাকবে না। সবাই একটু বলো। মাহফুজ বলছো যে ভাই আরেকবার, হ্যাঁ সমস্যা নাই, আমি এটা সমাধান করে নিই, তারপরে আবার একটু ব্রিফ করে দেবো, আগেরটা প্যারা দিও না। সো বলো এখন আমি এই এস এর মানটা কি নিব, জাস্ট পানি বরফ বাষ্প, তুমি জাস্ট পানি বরফ বাষ্প যে কোনো একটা কমেন্ট করো, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। পানি বরফ বাষ্প, সবাই দ্রুত। পানির মান, হ্যাঁ বাকি সবাই মাহফুজ অ্যান্সার করছে পানিরটা, অর্থাৎ 4200 বসাবো। বাকি সবাই একটু ট্রাই করে, ভুল হোক কোনো সমস্যা নাই, আমি তো বলছি যত পারো আমার ক্লাসে ভুল করো, কোনো টিচার এইভাবে বলে? আমি তো তোমাদেরকে বলছি যত পারো আমার ক্লাসে ভুল করো, ভুলের মাধ্যমে যত মানুষ শিখতে পারে। তুমি যত ভুল করবা তত আমি তোমাকে শিখাইতে ভালো হবে, তত আমার শিখাইতে সুবিধা হবে, তত আমি তোমাকে শিখাইতে পারবো। ঠিক আছে, সবাই চেষ্টা করো। পানির না বরফ না বাষ্প, পানি বরফ না বাষ্প। তো দেখেন এইখানে যারা পানি বলছেন, মাহফুজ তোমার মাইর দেওয়া উচিত, কত সুন্দর করে বুঝাইলাম, তুমি ভুল করছো। দেখেন এখানে বরফই আছে, তাহলে বরফ টু বরফ কনভার্ট হয়েছে, তুমি পানিরটা কেন বসাবা ভাই, বরফ টু বরফ। তাহলে এইটা কার, কখন আমাদের তাপমাত্রার পার্থক্য করছে, বরফের আর বরফ, দুইটা বরফ কন্ডিশন। তাহলে এখানে অবশ্যই এস এর মানটা কি, বরফেরটাই বসাইতে হবে, কারণ বরফের মধ্যেই তো আছে। পানি তো পরের কন্ডিশনে হয়েছে ভাই, ms ডেল থিটা, আমরা তো বরফের কনসেপ্টে নিছি, তাহলে অবশ্যই বরফেরটা বসাইতে হবে। বুঝতে পারলেন, দেখছেন? তো এই জিনিসগুলো ভুল করা যাবে না। তাহলে দেখেন এস এর মান কত ভাই, বরফেরটা হচ্ছে 2100 গুণন ডেল থিটা, তাপমাত্রার পার্থক্য কত, 0 10, তার মানে 10 ডিগ্রি, তার মানে 10 প্লাস এল এফ, আপেক্ষিক সুপ্ত তাপ
মুখস্থ রাখতে হবে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, সেটা কত ভাই? 33612 সো এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। বরফ গলনের সূত্রতাপ, বাষ্পীভবনের সূত্রতাপ মুখস্থ রাখতে হবে মানগুলান। সো এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে চলে আসবে। সো দেখো এটাকে ক্যালকুলেট করলে কত আসে ভাই? 336, এটা হাতে ক্যালকুলেশনই করা যায় সিম্পল। আর এখানে একটা শূন্য বেড়ে যাবে, তার মানে 2 1 1 2 3টা শূন্য, তাহলে আলটিমেটলি 0 0 0 7 5 3, তার মানে 35 কোথায় আছে? 33 70 21 নাই, যে 35 7 3টা শূন্য, তার মানে ঘ নাম্বারটা রাইট আনসার। কি হবে ভাইয়া? ঘ নাম্বারটা রাইট আনসার। বুঝতে পারলেন রে? দেখেন এইরকম শুভঙ্করের ফাঁকি কিন্তু দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে। দেখো এটা প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড মানের একটা প্রশ্ন, খুবই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 13-14 সেশনে যত প্রশ্ন আসছে তার মধ্যে এইটা সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন। এইটা ভুল করার মতো একটা প্রশ্ন ছিল, যেটা একটু পোলাপাইন প্রথম দেখায় ভুল করতে পারে। তো এটাই সব থেকে 13-14 সেশনের সব থেকে কঠিন প্রশ্ন বলতে পারো, বা সব থেকে কনসেপচুয়াল প্রশ্ন বলতে পারো। তো সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা? এবার বুঝছি রে, এটা ক্লিয়ার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। ওকে, সো এটা অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন, খেয়াল রাখতে হবে। সো চলো নেক্সটে যাব। ও নেক্সটে যাওয়ার আগে এই যে কে জানি বলছিল আগের প্রশ্নটা একটু সমাধান। আগের প্রশ্ন ভাই খুবই ইজি, এটা অনেকেই মুখস্থ অ্যান্সার বসাই দেয়, ঠিক আছে? দেখেন আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতার ভর বৃদ্ধির যে সূত্রটা আছে সেটা হচ্ছে m = m0 ডিভাইডেড বাই √1 - v² ডিভাইড বাই c²। আপনার প্রশ্নে দেওয়া আছে আলোর বেগে ধাবিত হলে, আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? c, তাই না? c এর মান কত? 3 × 10⁸। তো আমরা এই মানটা নিব না, c এর মানই ধরে নাও। তাহলে আলোর বেগে ধাবিত মানে কত বেগে যাচ্ছে? আলোর বেগে যাচ্ছে, তাহলে v এর মান কত? c দেওয়া আছে। তাহলে ভাই এই যে v² এর জায়গায় v এর মান বসাই দিছি, v এর মান কত? c, তার মানে আগে থেকে তো উপরে স্কয়ার ছিল, তাহলে এইখানকার স্কয়ার এখানেও স্কয়ার, তাহলে কাটাকাটি গেল, তাহলে 1 আর এখানে কিছু নাই মানে কি -1, তাহলে 1 - 1 0, 0 কে রুট করলে 0, তার মানে m ডিভাইড বাই 0, যে কোনো সংখ্যা ডিভাইড বাই 0 মানেই ক্যালকুলেটরে বসাও, তোমার ইনফিনিটি চলে আসবে। বুঝছো রে? বুঝছো বুঝছো মাহফুজ? এর আগের প্রশ্নটা নাকি সমস্যা ছিল, দেখো এটাও আবার তোমাদের ব্রিফ করে দিলাম, বুঝা গেল? আবার ব্রিফ করে দিলাম, বুঝতে পারছো কিনা বলো? আবার ব্রিফ করে দিলাম, বুঝতে পারছো কিনা? তো চলো নেক্সটে যাব আমরা। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা কি বলছে, সবাই দ্রুত, সবাই দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করবো। দেখো নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, একটু চেষ্টা করি আমরা। নেক্সট প্রশ্নটা কি বলছে একটু আমরা অ্যান্সার করার ট্রাই করি। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে একটু অ্যান্সার করার ট্রাই করবো ভাইয়া, ওকে? একটু অ্যান্সার করার ট্রাই করবো। সো দেখেন এখানে কি বলছে, যে একটি কণা 3 মিটার বৃত্তাকার ব্যাসার্ধ পথে, 3 মিটার বৃত্তাকার পথে প্রতি মিনিটে মানে কি, এখানে টির মান কত? 1 মিনিট দেওয়া আছে, প্রতি মিনিটে 30 বার ঘুরে, 30 বার আবর্তন মানে বড় হাতের n এর মান দেওয়া আছে, তাহলে এর রৈখিক বেগ কত হবে? এর ভাইয়া রৈখিক বেগ, তার মানে রৈখিক বেগ নির্ণয়ের সূত্র কি? v = ωr। রৈখিক বেগ নির্ণয়ের সূত্র কি ভাইয়া? যে v = ωr। রৈখিক বেগ নির্ণয়ের সূত্র কি? যে ভাইয়া v = ωr। ওকে, আচ্ছা এখন এই ওমেগার আবার 3টা সূত্র আছে, দেখেন ω = 2π/t, পর্যায়কাল থাকলে এই সূত্র হয়, কম্পাঙ্ক থাকলে 2πf হয়, আবার ঘূর্ণন সংখ্যা থাকলে 2πn/t হয়। তো এই 3টা সূত্রের মধ্যে কোন সূত্রটা নিতে হবে? তোমার প্রশ্নই বলে দেবে ভাই, প্রশ্নের মধ্যে টির মান দেওয়া আছে, ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, তাহলে অবশ্যই এই সূত্র ওমেগার জায়গায় বসাইতে হবে। তাহলে বসাই দাও যে ভাই 2πn/t ইনটু r, তাহলে মান বসাই দাও ভাইয়া। 2πn এর মান কত? ওই যে 30 বার আবর্তন করছে, তাহলে 30। টির মান কত ভাই? মিনিট, বাট মিনিট এককে দেখলে হবে, দেখো একক সবগুলো সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ডে, তাহলে একক কিন্তু বলে দিবে তোমার আদৌ কি একক কনভার্সন করতে হবে কিনা তোমার অপশনটা। তাহলে অবশ্যই আমাকে এখানে মিনিট আর এখানে সেকেন্ড আছে, তাহলে অবশ্যই সেকেন্ডে আনতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। আর এর মান কত ভাই? 3 মিটার, 3 মিটার বৃত্তাকার ব্যাসার্ধের পথে 30 × 2 = 60, এই দুই কাটা, তার মানে উপরে থাকতেছে 3 আর পাই, তার মানে অ্যান্সার হচ্ছে 3 পাই। অ্যান্সার হচ্ছে 3 পাই। 3 পাই কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা। বুঝা গেল? 3 পাই কোথায় আছে ভাইয়া? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝা গেল রে? 3 নাম্বারটা আমাদের কত? আমাদের হচ্ছে 3 পাই। অ্যান্সার হচ্ছে খ নাম্বার। খুবই সহজ একটা ম্যাথ, আর এই টাইপের ম্যাথ অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছিল, দেখছেন? ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু মোটেও একদম গড়গড়া সহজ দিবে না, আপনাদের কনসেপচুয়াল প্রশ্ন দিবে, যেগুলো অলরেডি বিশ্ববিদ্যালয়ে আসে। ওকে,
পড়াশোনা করতে হবে, না পড়াশোনা করলে কিন্তু ঝামেলা। ওকে, তো চলো, এই তো মাহফুজ অ্যান্সার করতে পারছো, ধন্যবাদ। নেক্সট যাব আমরা, যে নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ? ভাই এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, উদাহরণ মুখস্থ করতে হবে। প্যারাচৌম্বক পদার্থ হচ্ছে প্লাটিনাম। প্যারাচৌম্বক পদার্থ প্লাটিনাম। এখন প্যারাচৌম্বক পদার্থ আরো কয়েকটা আমি লিখে দিই যেগুলো পরীক্ষায় বারবার আসে। অক্সিজেন একটা প্যারাচৌম্বক পদার্থ। তারপরে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম একটা প্যারাচৌম্বক পদার্থ। তারপরে হচ্ছে প্যালাডিয়াম একটা আমাদের কি প্যারাচৌম্বক পদার্থ। তারপরে কি আরো আছে সোডিয়াম। এই কয়েকটা একটু কষ্ট করে মুখস্থ রাখবে, এগুলো সব প্যারাচৌম্বক পদার্থ। ওকে, সো প্লাটিনামের পাশাপাশি আরো কয়েকটা উদাহরণ মনে দিলাম, এগুলো বারবার ভর্তি পরীক্ষায় আসে, এটা মুখস্থ করতে হবে, থিওরি টাইপ প্রশ্ন। ঠিক আছে, তো মেহফুজ অ্যান্সার করে ফেলছে প্লাটিনাম, ধন্যবাদ। দেখো আমি ওই উদাহরণের পাশাপাশি আরো কয়েকটা উদাহরণ বলে দিলাম, সো এই কয়েকটা একটু মনে রাখবা। নেক্সটে আসো। নেক্সটে দেখো তো কি বলছে, এই তো বৈদ্যুতিক বিল নির্ণয়ের এই কনসেপ্টটা থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসে, ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসে, সো খুবই গুরুত্বপূর্ণ। দেখো আজকে তোমাদের একটা খুব সহজ একটা টেকনিক শিখাই দিব, দেখবা যে আলটিমেটলি এটা শিখলে তোমাদের এই রিলেটেড প্রশ্নে আর কখনো ঝামেলা হবে না। সো দেখো এখানে কি বলা আছে, একটা বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা আছে। যদি প্রতি ইউনিট বৈদ্যুতিক শক্তির মূল্য 4 টাকা হয়, ইস্ত্রিটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালাতে কত খরচ হবে? ঠিক আছে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চালাতে খরচ হবে। এখন বিল নির্ণয়ের সূত্র দেখো, আমি একদম বেসিক সূত্রটা লিখে দেই, যেটাই আসুক না কেন তুমি পারবা। বিল নির্ণয়ের সূত্র দেখো, আমি একটা নতুন সূত্র তোমাকে নতুন ভাবে শেখাচ্ছি। বিল নির্ণয়ের সূত্র এভাবে মনে রাখবা, ডে বা মান্থ প্রশ্নে যেটা থাকবে, ধরো তোমার বলতে পারে 10 দিনের জন্য বিল কয় টাকা আসবে, তোমার বলতে পারে 30 দিনের জন্য বিল কয় টাকা আসবে, তোমার বলতে পারে জানুয়ারি মাসের জন্য কয় টাকা বিল আসবে। সো ডে দেওয়া থাকলে ডের মানটা বসাই দিবা, 10 দিন 20 দিন 30 দিন যাই থাকুক। আর মাসের নাম বলা থাকলে জানুয়ারি মাস কতদিন এটা বুঝতে হবে, তোমাকে মনে রাখতে হবে। এখন কোন মাস কতদিনে মাস, এটা কেমনে, কোন মাসটা কতদিনে হয় এটা কেমনে মনে রাখবো, যে এমনি গুনবা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, যেগুলো উঁচু উঁচু জায়গায় সেগুলো 30 দিন, নিচুগুলো আমাদের উঁচু জায়গাগুলো 31 দিন, নিচু জায়গাগুলো হচ্ছে 30 দিন। আমরা এইভাবে গুনি না যে ভাইয়া দেখো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে জানুয়ারি মার্চ এগুলো সব 31 দিন। আর নিচে নিচে ভাই ফেব্রুয়ারিতে আবার লিপ ইয়ার আছে, ফেব্রুয়ারিতে জীবনের পরীক্ষায় আসবে না, ঠিক আছে, বাকি সবগুলাই 30 বা 31। তো তোমরা এইভাবে গুইনা আনতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি তারপরে গুণ করতে হবে PB10, এইভাবে মনে রাখবা PB10। আমরা দেখো ছোটবেলায় ওই যে বিটিভিতে আমরা মুরগি মার্কা ঢেউটিন, গরু মার্কা ঢেউটিন, ঘোড়া মার্কা ঢেউটিন শিখি নাই? তো বিল নির্ণয়ের সূত্র এভাবে মনে রাখবা, ডে বা মান্থ PB10। এখন দেখেন এই PB10 দ্বারা কি বোঝায়, পি দ্বারা বোঝায় পাওয়ার। পি দ্বারা কি বোঝায় ভাইয়া, পাওয়ার অবশ্যই কিলোওয়াট এককে নিতে হবে, ওয়াট থাকলে কিলোওয়াট এককে নিতে হবে। বি দ্বারা কি বোঝায় ভাই, বিল পার ইউনিট, মানে 1 ইউনিট সমান কত টাকা। টি দ্বারা বোঝায় ভাইয়া টাইমটা অবশ্যই তোমাকে ঘন্টা এককে নিতে হবে, আওয়ার এককে। এন দ্বারা বোঝায় হচ্ছে তুমি কোন কোন জিনিস ব্যবহার করছো, মানে সংখ্যা, কোন কোন জিনিস ব্যবহার করছো, যন্ত্রের সংখ্যা বা বাতি সংখ্যা, এটা। ওকে, সবাই একটু ভালো মতো বুঝেন ভাইয়া, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, আজকের পর থেকে বিল আর ঝামেলা হবে না। তো দেখেন আবার এখন তাহলে বসাই দিব ভাই, এখানে ডে বা মান্থ কিচ্ছু বলে নাই, সো এই ডে বা মান্থ বলা নাই, তাহলে স্কিপ, বাদ দাও। পি পাওয়ারের মান দেওয়া আছে 100 ওয়াট, 1000 ওয়াট, সরি। তো 1000 ওয়াট থাকলে তো হবে না, আমাকে কিলোওয়াট এককে নিতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করো, তাহলে কিলো আসে যাবে। বি বিল পার ইউনিট, মানে কত টাকা, 4 টাকা। দেখো 1 ইউনিটের দাম 4 টাকা, তাহলে প্রতি ইউনিট 4, তাহলে বির মান বসাই দিলাম। এন টির মান কত ভাই, সময় অবশ্যই ঘন্টা এককে নিতে হবে। তাহলে দেখেন 10টা থেকে 5টা পর্যন্ত চালায়, তাহলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 7 ঘন্টা চালাচ্ছে ওই, তাহলে 7 ঘন্টা এককে নিছি, সো 7 ঘন্টা। আবার এন একটা স্ত্রী, বৈদ্যুতিক একটা স্ত্রী, তার মানে গুণন 1। সো এটাকে দেখো 1000 কেটে দাও, 27টে, সরি আমাদের কি দেওয়া আছে 4 সাথে 28, তাহলে 28 টাকা। সিম্পল হাতে ক্যালকুলেশনই করা গেল। সো আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার 28 টাকা। খ নাম্বারটা রাইট অ্যান্সার ভাইয়া কি হবে, 28 টাকা। খ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার 28 টাকা, বুঝা গেল? খ নাম্বারটা হবে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট অ্যান্সার, কত রে, 28 টাকা, বুঝা গেল? একদম ভেঙে বুঝাইছি ভাইয়া, একদম ভেঙে বুঝাইছি। আজকে থেকে বৈদ্যুতিক বিল নির্ণয়ের যত ম্যাথ আসবে তুমি এই সূত্র দিয়ে সমাধান করবা, আশা রাখি তোমাদের আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। ওকে,
আশা রাখি আর ঝামেলা হবে না, সবসময় এই সূত্র দিয়ে সমাধান করবা, সবসময় এই সূত্র দিয়ে সমাধান করবা। ওকে, আচ্ছা চলো নেক্সটে যাবো। এই তো খ নাম্বার অ্যান্সার করে ফেলছো, মাহফুজ অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তো সবাই আমাকে পরবর্তীতে আমরা প্রশ্ন দেখেন, এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। দেখি কে কে পারো, দেখি কে কে পারো। ঠিক আছে, দেখেন কি বলা আছে আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো দেখেন আমাদের কমন ইমিটার অবস্থায় একটি ট্রানজিস্টর বেস কারেন্ট, আলটিমেটলি বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট দেওয়া আছে। এখন বেস কারেন্টকে আমাদের আইবি দ্বারা প্রকাশ করা হয়, বেজের বি তে আইবি, ঠিক আছে। আবার কালেক্টর কারেন্টকে আমাদের কি, কালেক্টর কারেন্টকে আইসি দ্বারা প্রকাশ করা হয়, কালেক্টর সি। তাহলে আমাদের বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, তাহলে এই প্রথমটা মান কি ভাই, এটা হচ্ছে আইবির মান, আর এটা কি ভাই, আইসির মান। তোমার বের করতে বলছে ইমিটার কারেন্ট, ইমিটার মানে কি ভাই, আইইর মান বের করতে বলছে। এটা হচ্ছে কোন অধ্যায় থেকে আসছে, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে আসছে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে আসছে। ভাইয়া আপনি অনেক ভালো, কি ভালো বুঝাই, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, তোমরা এত কষ্ট করে ক্লাস করতেছো, লাস্ট পর্যন্ত উপস্থিত আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা তো চলো এখন তাহলে দেখো, এই আমাদের একটা সূত্র আছে এখান থেকে, সেটা কি ভাইয়া, যে ইমিটার কারেন্ট বের করার নিয়ম হচ্ছে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। সেটা কি ভাইয়া, এই সূত্রটা মনে রাখতে হবে, আইই ইকুয়াল টু আইবি প্লাস আইটি, এটা ডিরেক্ট সূত্র। এখন কথা হচ্ছে তুমি পরীক্ষার হলে ভুলে যাও, পরীক্ষার হলে স্টুডেন্ট আইসা ভুলে যায় যে ভাই কি জানি শিখছিলাম, আইবি প্লাস আইই নাকি আইসি প্লাস আইডি, কি জানি শিখছিলাম এটা ভুলে গেছি, কি যেন শিখছিলাম এটা ভুলে গেছি, ঠিক আছে, কি যেন শিখছিলাম এটা ভুলে গেছি। আজকে একটা টেকনিক শিখাই দিই, আর কখনো ভুলবা না। সেটা কি ভাইয়া, এ বি সি ডি, তুমি তো অ্যালফাবেটিক অর্ডার কি, এ বি সি ডি। তাহলে দেখেন সি, বি এর পরে সি আসে, বির পরে সি আসে, তারপরে ডি এর পরে ই আসে, তাই না, বি সি একসাথে পাশাপাশি অবস্থান করতেছে না, আর ইটা কি ডি এর পরে, তার মানে একটা গ্যাপ মাইরা ই আছে, তাহলে যেটা পাশাপাশি অবস্থান করতেছে তারা যোগ, তার মানে বিসি যোগ, আর ডি এর পরে যেহেতু ই, তার মানে একটা গ্যাপ মাইরা ই আসে, তাহলে ইকুয়াল টু ই হবে, এইভাবে মনে রাখবা, তাহলে আর কখনো কনফিউশন হবে না। ঠিক আছে, তাহলে আর কখনো কনফিউশন হবে না, তাহলে আর কখনো কনফিউশন হবে না। এবিসিডি, তাহলে বি সি পাশাপাশি আছে, এই দুইটা যোগ, আবার ডিই, তার মানে একটা ডির পরে ই আসতেছে, তার মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে, তার মানে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখন মান বসাই দাও জাস্ট খালি, আইবির মান কত ভাই, 0.1 মিলি এম্পিয়ার। তাহলে একক কনভার্ট করবে কি করবো না, এটা কে বলে দিবে, অপশন বলে দিবে। দেখেন অপশনের দিকে তাকান, এম্পিয়ার আছে না মিলি এম্পিয়ার, সবগুলাই মিলি এম্পিয়ার, মিলি এম্পিয়ার। তাহলে আমার মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ারে যাওয়ার দরকার নেই, তবুও শিখে রাখি মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ারে যাবা কেমনে, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দিবা, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দিবা, তাহলে মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ারে যাবে। বাট আমাদের কনভার্ট করার দরকার নাই, কারণ আমাদের একক মিলি এম্পিয়ারে আছে। ওকে, তাহলে দেখেন আমার মান বসাই দাও, 0.1 প্লাস আমাদের 0.9, এটাকে যোগ করলে কত হবে, জাস্ট 1 মিলি এম্পিয়ার, 1 মিলি এম্পিয়ার। তাহলে কোথায় রাইট আনসার হবে ভাই, আমাদের খ নাম্বারটা রাইট আনসার। ওকে, আমাদের খ নাম্বারটা রাইট আনসার। এই তো রাজ অ্যান্সার করে ফেলছো, পরি অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। সো আমাদের খ নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সো আলহামদুলিল্লাহ, আমাদের পদার্থবিজ্ঞানের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 14-15 সেশনে শর্ট সিলেবাস থেকে যেগুলান প্রশ্ন ছিল সবগুলান আমরা নিয়ে ফেলছি, সবগুলান আমরা সুন্দর মতো সমাধান করাই দিছি। সো আপনাদের বলেন তো দেখি, ক্লাসটা অনেস্ট রিভিউ দিবেন, ক্লাসটা কেমন লাগছে, মন থেকে ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে খারাপ বলবা, কোনো সমস্যা নাই। বলেন ক্লাসটা 100% বুঝছেন কিনা, আপনাদের ক্লাসটা কেমন লাগলো, মুন্না ভাইয়ার ক্লাস আপনাদের কেমন লাগলো, বলেন সবাই একটু বলেন মুন্না ভাইয়ার ক্লাস কেমন লাগলো। ভাইয়া রুটিন পাবো কিভাবে, আমাদের ফেসবুক পেজ দেশ, ফেসবুক পেজে মেসেজ দিবা, পেজে মেসেজ দিলে রুটিন দিয়ে দিবে। ওকে, সবাই একটু বলো যে ক্লাসটা কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো বলেন দ্রুত। অস্থির লাগছে ভাইয়া, ভালো লাগছে, সবাই 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 সবার একটু মতামত জানতে চাই যে ক্লাস কেমন লাগলো আপনাদের, আপনাদের একটু রিভিউ নেই, এত কষ্ট করে ক্লাস নিলাম, তো আদৌ তোমরা বুঝতে পারলা কিনা একটু বলো যে ভাই। হাই হাই, 100-99, বাকি এক কই গেল, বাকি এক কই গেল, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা যাই হোক, তোমাদের এই যে এত কষ্ট করে এতক্ষণ বকবক করলাম না, এই যে এই কমেন্ট গুলান দেখলে মনে শান্তি লাগে যে না, পোলাপাইনের জন্য এত কষ্ট করে ক্লাসটা নিলাম, কষ্টটা সার্থক, তোমরা সব 100% কনসেপ্ট গুলান বুঝতে পারছো। সো আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকদিন ফ্রি লাইভ ক্লাস হচ্ছে। সো রুটিন তোমরা আলটিমেটলি ফেসবুক পেজে মেসেজ দিলেই তোমরা পেয়ে যাবা। সো এই ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ এই ফ্রি ক্লাসগুলো অন্যান্য প্ল্যাটফর্মের মতো
জাস্ট হজবরল না একদম। দেখছো আজকে ফ্রি ক্লাস কিভাবে নিছি, প্রত্যেকটা ক্লাস সুন্দর মতো, আমার ক্লাসগুলো আমি এইভাবেই একদম সুন্দর মতো অ্যানালাইসিস করে করে তোমাদেরকে পড়াই দিব। ফ্রি ক্লাস হেলায় ফেলায় নিও না, ফ্রি ক্লাস কিন্তু একদম 100% আমরা ডেডিকেশন দিয়ে ক্লাসগুলো নিচ্ছি। ইনশাআল্লাহ তোমার সময়টা বৃথা যাবে না, সময়টা আলটিমেটলি সুন্দর মতো ইউটিলাইজ হবে। ওকে, এতটুকু কথা তোমাদের মুন্না ভাইয়া দিচ্ছি তোমাদেরকে। ওকে, আচ্ছা। সো সবারই ভালো লাগছে? বাকি এক দিবেন না? আচ্ছা ঠিক আছে, বাকি আপনার কাছে রাখেন। আমরা চেষ্টা করব বাকি এক আপনাদের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য ইনশাল্লাহ। কোনো একদিন তুমি 100তে 100 দিয়ে দিবা ক্লাসের মধ্যে, আমরা ওই ডেডিকেশন দিয়েই বাকি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ওকে, লুনা ভালো ক্লাস, রয় ভালো ভাইয়া। ওকে ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তাহলে। ভাইয়া আপনি কি আর্টস? না ভাই, আমি আর্টসের ক্লাস নিব কেন? আমি তোমাদের সায়েন্সে ফিজিক্স এবং ম্যাথ ক্লাসে ইনশাল্লাহ, মানে পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতে দেখা হবে, আর্টসের ক্লাস তোমাদের অন্যান্য টিচার প্যানেল দিবে, ঠিক আছে? আমি সায়েন্সের মানুষ, সায়েন্সের ক্লাস নিব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে। আল্লাহ হাফেজ।